নমস্কার। দূরে থেকেও যারা জুড়ে আছেন আমাদের সঙ্গে এই শ্রাবণ সন্ধ্যায়, তাদের সকলকে বীরভূম সংস্কৃতি বাহিনীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা যারা মফস্বলে নাট্যচর্চা করি, যারা আমরা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের নাট্যচর্চা তথা সংস্কৃতি চর্চার প্রাণ কেন্দ্র কলকাতা, কিন্তু এই কলকাতা থেকে দূরে বিভিন্ন ক্ষেত্রে যারা নাট্যচর্চা করে চলেছে, আমাদের মতো যারা নয়া প্রজন্মের নাট্যকর্মী, যারা নবীশ, তাদের কাছে সবসময় একটা আশঙ্কা থাকে যে আমরা যাই করি মঞ্চে গিয়ে প্রকৃত নাট্য শিক্ষার হয়তো বড় অভাব, এবং সেই অর্থে ক্ষেত্র বড় কম যেখান থেকে নাট্য শিক্ষা পাওয়া সম্ভব। তাই আমরা খুঁজছিলাম এমন একটা আলোচনার জায়গা যেখান থেকে আমরা যারা নাটক শিখতে চাইছি তারা অন্ততপক্ষে জানতে পারবো কোথায় কিভাবে নাট্য চর্চা করা যায় এবং নাট্য শিক্ষা লাভ করা যায়। আর এই ক্ষেত্রে যে মানুষটি আমাদের সর্বজন শ্রদ্ধেয়, সেই মানুষটিকে ভালোবাসা এবং শ্রদ্ধার অন্তর্জালে আমরা অবশেষে জুড়ে নিতে পেরেছি। মানুষটির কথা বলার আগে আমি কয়েকটি নাটক এবং তার নির্দেশকের নাম বলছি, বলার প্রাসঙ্গিকতা আছে বলেই বলছি। নাটকগুলো শুনুন এবং তার নির্দেশকের নাম শুনুন। ওয়াইদি পাউস, মোহন মহর্ষি; উরুভঙ্গম, জয়রাজন; দ্য ডাম্ব ওয়েটার, ইমদাদুল হক, ইমদাদুল রহমান; ফুজিয়ামা, প্রসন্নজি; দুশ্মন, হাবিব তানভীর; জুলিয়াস সিজার, ইব্রাহিম আলকাজি; কর্মওয়ালি, এম কে রায়না; লেহরো কি রাজহাঁস, কীর্তি জৈন; সার্বিলাক, বংশী কৌল; আন্ধায়ুক, রতন থিয়াম। আরো তালিকাটা দীর্ঘ করা যেত, কিন্তু আমি থামলাম। আমি এই কারণে এই নাটক এবং তার নির্দেশকের নাম বললাম, কারণ এই কিংবদন্তি নির্দেশক যাদের নাম করলাম তাদের সঙ্গে কাজ করার এক বিরাট অভিজ্ঞতা নিয়ে বসে আছেন আমাদের খুব প্রিয় মানুষ। হ্যাঁ, তিনি বাঙালি, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তার নাট্য যাতায়াত। তিনি অমিত বন্দ্যোপাধ্যায়। আমি তার সম্পর্কে আরো কয়েকটা বিষয় বলতে চাই। ন্যাশনাল স্কুল অফ ড্রামায় 87 সালে তিনি পাশ করছেন। বলা যেতে পারে যে সময় ন্যাশনাল স্কুল অফ ড্রামার স্বর্ণযুগ, সেই সময়ে তিনি সেখানে কাজ করছেন, সেখানকার রেপার্টারিতে কাজ করছেন। নাটক তো আছেই, নাটকের ওয়ার্কশপ আছে। সেই ওয়ার্কশপ রাশিয়া, জার্মানি, স্পেন প্রভৃতি দেশের ওয়ার্কশপের সাথে তিনি নিজেকে যুক্ত করেছেন। তিনি নিজে তার নাট্যচর্চার ভাবনা নিয়ে গেছেন মরিশাসে। এবং এর বাইরেও যদি আমরা টিভির পর্দায় দেখি, তাহলে হনুমানের নকশা তপন সিনহা পরিচালিত, বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত আরণ্যক, আরমান অত্যন্ত জনপ্রিয় হিন্দি সিরিয়াল, আঞ্জুমান, হাসুলিবাকের উপকথা প্রভৃতি সিরিয়ালে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আমরা যদি সিনেমা জগতের দিকে তাকাই, তাহলে তপন সিনহা পরিচালিত শতাব্দীর কন্যা, বিশ্বদেব দাশগুপ্ত পরিচালিত মাঝি, কালবেলা গৌতম ঘোষ পরিচালিত, এছাড়া ইয়ে মাদার্স, রাস্তা, এরকম অনেক সিরিয়ালের সিনেমার নামও করা যেতে পারে। তিনি শিক্ষা নিয়েছেন কাদের কাছ থেকে? বাদল সরকার, উৎপল দত্ত, শম্ভু মিত্র, অনুরাধা কাপুর, কুলকার্নিজি, নিভা যোশী, কীর্তি জৈন, তারও একটা বিশাল তালিকা দেওয়া যেতে পারে। আমরা এত কথা এই কারণে বলছি যে যে মানুষটা প্রায় আত্মগোপন করে থাকে নাট্য শিক্ষক হিসেবে, অথচ সারা ভারতবর্ষে যিনি নিজের নাট্য যে অভিজ্ঞতা, যে সম্ভার, তা বিতরণ করে বেড়াচ্ছেন, আমরা অবশেষে তাকে পেয়েছি, অমিত বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনি আমাদের প্রণাম নেবেন
এবং আমাদের এই যে লাইভ শো, এখানে আপনাকে আমরা পাচ্ছি, আপনাকে আমরা স্বাগত জানাই স্যার। নমস্কার। নমস্কার। প্রচুর অনেক বড় করে অনেক কিছু বললে, আমি স্যার বললে 1 ঘন্টা শেষ হয়ে যেত, আমি ওই জন্য ছোট করে বললাম। আমি এত এত নামি দামি কেউ না, খুব লো প্রোফাইলের মানুষ আমি। তো তুমি যে মানে যেভাবে আমার বর্ণনা দিলে, ভালো শুনতে ভালো লাগলো, কিন্তু আমি এত অসাধারণ মানুষ না, আমি খুব সাধারণ তোমাদের মতন মানুষ। একেবারে টিপিক্যাল উত্তরবঙ্গের, মানে নর্থ বেঙ্গলের, উত্তর দিনাজপুরের আমি ছেলে। এবং ছোট থেকে একটা কি মানে যে আমার বাড়ির একটা পরিবেশ ছিল, বাড়িতে একটা চর্চা ছিল। তো সেখানে বাবা এক সময় নাটকে যাত্রায় কাজ করেছে। বাবা বেসিক্যালি গভর্নমেন্ট জব করতো, কিন্তু সায়েন্স ইন্সপেক্টর ছিল ডিস্ট্রিক্ট, কিন্তু উনি লেখালেখি করতেন খুব। আর দিদি, আমার দিদি ছিল বড়দি, যে যখন মেয়েরা স্টেজে কাজ করতো না, ছেলেরা মেয়েদের রোল করতো, তখন এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমার বাবা আমার দিদিকে দিয়ে নাটক করিয়েছিল। তো সে প্রথম মহিলা অভিনেত্রী আমাদের ডিস্ট্রিক্টে। তারপরে দাদারাও করে, তো ওই একটা ছিল, ব্লাডের মধ্যে ছিল আর কি। তো খুব ছোটবেলায় যদি আমি যাই, তাহলে আমার মনে আছে মানে আমার বয়সটা তখন কত আমার এই মুহূর্তে তো খেয়াল নেই, সেটা ছোট তখন আমি। হরিবলাদা আমরা বলতাম, হরিবলাদা আমাদের সবাইকে কালেক্ট করে, অনেক বাচ্চাদেরকে কালেক্ট করে একটা নাটক করেছিল, অরুণ বরুণ কিরণমালা। তো সে বাচ্চাদের নাটক। তো সেটা আমার মাথায় খুব স্পষ্ট মনে আছে, যে আমাদের বন্ধু বান্ধবীরা মিলে আমরা বাচ্চা বয়সে ওই নাটকটা করেছিলাম কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে। এবং প্রথম শিক্ষা যে নাটক কি করে করতে হয় সেটা হরিবলাদার কাছে। তার পরবর্তী একটাই নাটক করেছিলাম ওনার সাথে। আর সেই সময়টায় কালিয়াগঞ্জের নাট্য চর্চাও খুব ভালো ছিল। অপরাজিতা বলে একটা গ্রুপ ছিল, এদিকে বালুরঘাটে তৃতীর্থ, রায়গঞ্জে ছন্দম, একটা চর্চার ব্যাপার ছিল। তো কোথাও ধীরে 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 এই ব্যাপারগুলো মাথার মধ্যে ঢুকতে আরম্ভ করে আর কি, যেহেতু বাড়িতে তার একটা পরিবেশ ছিল আর কি। আমার বড় দিদি নাটক করতো, গান গাইতো। তো এইসব গান বাজনা, এই পুরো ব্যাপারটার একটা কালচার বাড়িতে ছিল। তো কোথাও সেটা হয়তো আমার ভেতরে ঢুকেছিল আর কি। আর আমি খুব একটা সহজ স্বাভাবিক মানুষ ছিলাম না আর কি। যে আমার দাদার এক বন্ধু আছে, সে বলে যে দস্যু রত্নাকর নাকি বাল্মীকি হয়ে গেছে। তো যা হোক, সেটা হয়তো এই নাটকের দৌলতেই হয়েছে, কারণ নাটক না এমন একটা জিনিস, থিয়েটারটা মানুষকে মানুষ হতে শেখায়, মানুষকে মানুষ হতে শেখায়। যে একটা মানুষের ভেতরের যে গুণাবলীগুলো চিনতে শেখায়, তোমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। ইউ লুক ইয়োরসেলফ, হোয়াট ইউ ক্যান বি, তুমি কি করতে পারো। তোমার মধ্যে ভগবান ঈশ্বর যে মানুষ সৃষ্টি করেছে, এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো গুণ নেই, এটা হতে পারে না। মানুষ আছে মানে তার মধ্যে কোনো গুণ আছে, কারোর মধ্যে কম থাকে, কারোর মধ্যে একটু বেশি থাকে, কিন্তু চর্চা করে সেটাকে তুমি একটা আয়ত্তে আনতে পারো, একটা জায়গায় আনতে পারো সেটাকে। তো ওই বহু ছোটবেলায় অরুণ বরুণ কিরণমালা করার পরে আমি খেলাধুলো নিয়েই বেশি থাকতাম, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, মানে আমাদের গ্রামের যা খেলাধুলা হয়, হাডুডু, গাচ্ছাগাচ্ছি খেলা, এগুলো তো ওই লাঠি দিয়ে মারে, ওই কি বলে ওটাকে, ডাঙ্গুলি খেলা, মার্বেল খেলা। হ্যাঁ, মার্বেল খেলা, টিপিক্যাল গ্রামীণ যে খেলাগুলো। আর আমি গাছে উঠতে খুব ওস্তাদ, মানে এখনো বোধহয় নারকেল গাছে আমি উঠে যেতে পারবো। হ্যাঁ, তো এইসব নদীতে স্নান করতে যাওয়া, ছোটবেলার কাহিনীটা আমার খুব আনন্দের, মানে খুব লিবারেলি মানুষ হয়েছি আর কি। আর একটু মারকুটে ধরনের ছিলাম, মানে আমরা বলি না যে ডান পিটে ধরনের ছেলে ছিলাম। আমার এইসব ব্যাপারগুলো যখন চলছিল, পড়াশোনা করতে না, খুব সত্যি আমি পড়াশোনায় ভালো ছিলাম, মাথাটা পরিষ্কার ছিল, কিন্তু
খুব একটা ভাল লাগতো না। আমি ওই খেলাধুলো টেলাধুলো এসব ভাল লাগতো, নাটক দেখতে যেতে ভাল লাগতো, গান শুনতে ভাল লাগতো, রেসিটেশন শুনতে ভাল লাগতো। কোথাও এই জিনিসগুলো হয়তো পেছন থেকে আমাকে একটা পুশ দিচ্ছিল। সেই সময় তাপস ভট্টাচার্য, উনি এখন কলকাতাতেই থাকেন, উনি আমাকে বোধহয় স্পট করে। তখন যাত্রিক নাট্যগোষ্ঠী বলে একটা নাটকের গ্রুপ, সেখানটায় আমি যোগ দিই। সেখানে অ্যাজ এ ডাইরেক্টর নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, নামটা আমার মানে অবশ্যই নেওয়া উচিত, কারণ গোরাদা বলে ডাকি আমরা তাকে। আমার প্রথম গুরু যদি বলতে পারো তাহলে হচ্ছে গোরাদা। মানে তখন তো নিজের শিক্ষায় নিজের মন নিয়ে নাটক করতাম না, মানে তখন যেভাবে যা হয় আর কি, স্টেজে এলে পরে ওই দেখিয়ে দিত কিভাবে চলতে হবে, কিভাবে কখন ঘুরতে হবে, কখন ডায়ালগটা বলতে হবে, কেন বলছি কি বলছি অত মাথামুন্ডু বুঝতাম। ওই ডায়ালগটা মুখস্থ করতাম, গোরাদা দেখিয়ে দিত, সোজা কথায় গোরাদাকে নকল করতাম। প্রীতিময় ঘোষাল, he played a very important role in my life. প্রীতি ওরা কালিয়াগঞ্জেই থাকতো, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, এখনো চলে গেছে, ও এখন থাকে কুচবিহারে। অ্যাকচুয়ালি আমার আর্ট অ্যান্ড কালচার, আমি যে গান গাইতে পারি, আমি যে কবিতা বলতে পারি, এই ব্যাপারগুলো ও আমাকে বোঝাতো যে এত সুন্দর গলা, তুই গান গাস না কেন, চল তো গান গাই। ও নিজে নিজে গান বানাতো, আমাকে দিয়ে গাওয়াতো। কবিতা কোথাও তুই ওখানে নাম দে, এখানে কবিতা বল, এই কর। এই করে করে হঠাৎ করে কোথাও আমি একটা প্রাইজ পেয়ে গেলাম কবিতা বলতে গিয়ে। তো সেটা, এই যে লোকে হাততালি দিল আমাকে দেখে স্টেজে দাঁড়িয়ে, এই যে এই প্রশংসাটা কোথাও আমাকে ভীষণ একটা নাড়া দিয়েছিল। তো দোজ আর দ্য টার্নিং পয়েন্ট। সে ধীরে 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 আমি ওই যাত্রীকে অ্যাজ এ রেগুলার মেম্বার হিসাবে আমি নাটক আরম্ভ করলাম। বেশ, এটা প্রায় এটা 10-12 বছর এটা চললো। তো এই সময়টায় আমার মানে কালিয়াগঞ্জে একটা বেশ নাম হয়ে গেছিল যে নাটক করে, রিসাইটেশন করে, গান করে, এসব চলে। আমি গান কোথাও শিখিনি, কিন্তু ওই করতাম, একটা অটোমেটিক প্রসেসে আসতো, ঈশ্বরের দান আসতো আর কি। তো এইভাবেই শুরুটা হয় আমার নাটকের সাথে। একদম। তার পরবর্তী হ্যাঁ, এই জায়গাটাই আমরা আসতে চাইছি। আমাদের আলোচনার জায়গাটা আমরা যেখানটাই ধরতে চাইছি সেটা হচ্ছে যে এই যে কালিয়াগঞ্জের একটা মফস্বলের ছেলে দিল্লি যাচ্ছে, কি শিখতে যাচ্ছে, কোথায় সেই এই ইন্সপিরেশনটা পেল, এটা আমরা শুনতে চাইছি। এই কারণেই আমরা যারা নাটক শিখতে চাইছি, বা আমাদেরও ছোট যারা যারা সবে আসতে চাইছে নাট্য জগতে এবং নাটক শিখতে চাইছে, তারা কেন যাবে, কিভাবে যাবে ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা ভারতবর্ষের অন্যান্য নাট্য বিদ্যালয়, ইউনিভার্সিটি, যেখানে জাতীয় স্তরে নাট্য শিক্ষার একটা একটা উচ্চতা তৈরি হয়েছে, সেই জায়গাগুলোতে আমরা আপনার অভিজ্ঞতার আলোকে এটা শুনতে চাইছি। তো এই যে গোরাদার ডান পিঠে ছেলেটি কালিয়াগঞ্জে ব্যস্ত ছিল, গোরাদা যেমন করে শিখিয়ে দিচ্ছে তেমন করেই নাটক করছিল, তার মাথায় কি ভূত চাপলো যে তাকে কালিয়াগঞ্জ ছেড়ে একেবারে সরাসরি দিল্লি চলে যেতে হলো? কলকাতাও নয়, একেবারে দিল্লি। এর ভিতরের রহস্যটা, এর পিছনের রহস্যটা কি ছিল স্যার? এটা বোধহয় আমার মনে হয় যে এই যে মানে নাটক করতে গিয়ে না স্টেজে মানে দু ধরনের লোক, হয়তো একজন একটা দল দেখায়, আরেকটা দল দেখে। সো আমার ওই দেখানোর যে দলটা, সেই দলটাতে থাকতেই ভালো লাগতো, মানে যারা করে অ্যাক্টার। সো অ্যাক্টার কি করে, দেখে, এবং যারা অ্যাক্টার দেখায় আর যারা দেখে তারা সেটা অ্যাপ্রিসিয়েট করে। সো এই যে স্টেজে কিছু করে একটা হাততালি পাওয়া, ওটা একটা নেশার মতন ব্যাপার। হ্যাঁ, মানে আমার মনে হয় এর চাইতে বড় নেশা বোধহয় আর কিছু নেই। যে আমার মনে হতো যে আমি কিছু করলাম, আই হ্যাভ ডান সামথিং। সো যদি মানে আমাদের তো অ্যাকচুয়ালি যদি একদম একদম পেছনে চলে যাই, আদিম সভ্যতার অবস্থায় চলে যাই, তাহলে পরে স্টোরি টেলিং একটা
সবাই তো এটা পারতো না যে গল্প বলা। হ্যাঁ, আমাদের সেই গল্প বলার যে ব্যাপারটা, যারা গল্প একজন বা দুজন বা 10 জন লোক থাকতো যারা গল্প বলতো, একজন গল্প বলছে আর 50 জন বা 100 জন বা 10 জন শুনছে। তো এই যে একজন করে, আরেকজন আর একদল শোনে। তো আমার এই করাটাতে বেশি আনন্দ পেতাম যখন দেখতাম লোকে হাততালি দিচ্ছে, আনন্দ পাচ্ছে, সেটা রেসিটেশনই হোক বা নাটকই হোক। নাটকের যে গূঢ় তত্ত্ব যে ব্যাপারগুলো, তখন আমার মাথায় সত্যি কথা বলতে কিছুই ঢুকতো না। গোরাদাই বললাম, গোরাদা দেখাতো আর আমি দেখতাম, নকল করতাম, সেভাবেই বলতাম। সেই সময়টায় তখন তো ওখান থেকে তারপরে আমি মানে গ্রাজুয়েট হলাম কালিয়াগঞ্জ কলেজ থেকে, কমার্স গ্রাজুয়েট। সেই সময় একদম পুরো দস্তুর নাটক করছি, গ্রুপ থিয়েটার করছি। সেই সময় আমি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকেও খুব অনুপ্রেরণা পেয়েছি। ইভেন যখন আমার আজও মনে আছে, ব্যারিকেড নাটকে আমি ওহেন লেপাটের রোলটা করতাম। তো সেই লোকটা নিজের একটা কমজোরি, অসুস্থতা হতো আর কি। সে যখন ধরা পড়তো যে অন্যায় কাজ করতে গিয়ে, তখন তার হাত পা গুলো কাঁপতে থাকতো। তো সেটা কি করে করতে হবে আমার আজও মনে আছে, আমার বাবা আমাকে দেখিয়ে দিয়েছিল যে এটা এইভাবে করলে দেখতে ভালো লাগবে। তো সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। তো যা হোক, তো সেই সময় তখন তো সবাই তখন চাকরি, বা বন্ধুরা গ্রাজুয়েট হওয়ার পরে চাকরি বাকরির চেষ্টা করছে, আমিও করছি, ব্যাংকের পরীক্ষা দিচ্ছি, ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি হলো, সেখানটায় ওই ট্রান্সফর্মার রিপেয়ারিং কোম্পানিতে চাকরি করতে আরম্ভ করলাম। আমি আর প্রীতি, যার কথা বললাম, প্রীতিময় ঘোষাল, একসঙ্গে সব পরীক্ষা দিলাম ব্যাংকের। তো হঠাৎ পাশ করে গেলাম, ভগবান জানে কিভাবে পাশ করলাম, ব্যাংকের পরীক্ষায় পাশ করে গেলাম। তো at the very same time, ওই প্যারালাল ওই সময়টায় আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি মানে আমার সিনেমার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিল। আর আজ বলতে আমার কোনো দ্বিধা নেই যে সেই সময় আমি দারা সিং এর খুব ফ্যান ছিলাম। যে দারা সিং এর ছবি দেখতে খুব ভালো লাগতো আমার, মারামারি ফাটাফাটি দেখতে খুব ভালো লাগতো। তো সেই নেশাটার থেকে আমার কাজিন ব্রাদার, মানে আমার বাবার ছোট বোনের যে ছোট ছেলে, সে পুনা ফিল্ম ইনস্টিটিউটে অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করেছিল। সে দিল্লিতে থাকে ওরা, আমার বাবার ছোট বোন, তার ছেলে সমুদা। তো ও আবার জয়া বচ্চনের ব্যাচমেট। হ্যাঁ, যে তো আমি তখন পুনাতে ওর সঙ্গে কথাবার্তা বলতাম, ও বললো যে পুনাতে এরকম অ্যাক্টিং, আমার খুব ইচ্ছে যে আমি অ্যাক্টিং শিখি। তো পুনাতে অ্যাপ্লাই করেছিলাম, আমি এনএসডির কথা জানতামও না। পুনাতে অ্যাপ্লাই করাতে ওরা আমাকে একটা চিঠি দিয়ে জানালো যে আমাদের এখান থেকে তখন ওই অ্যাক্টিং কোর্সটা উঠে গেছে। এটা আই থিঙ্ক 75 এর পরের ঘটনা, যখন অ্যাক্টিং কোর্সটা উঠে গেছিল। তো আমি জানতে পারলাম যে দিল্লিতে একটা স্কুল আছে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, যেখানে অ্যাক্টিং শেখানো হয়। ঠিক আছে, খোঁজ খবর নেওয়া যাক। খোঁজ খবর নিয়ে টিয়ে আমি সেখানে অ্যাপ্লাই করে দিলাম। তো প্রথমে বাড়িতে কাউকে সেভাবে জানাইনি যে অ্যাপ্লাই করেছি, কারণ দাদারা যা হয়, মানে থিয়েটারটা কেউ প্রফেশন হিসেবে নিচ্ছে, এটা আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে ভাবে না লোকে। ঠিক আছে, চাকরি বাকরি কর, অবসর সময় থিয়েটার কর, শখে থিয়েটার কর। তো শখের জিনিস একরকম হয়, আর প্রফেশনের জিনিস when you become professional সেটা আরেক রকম হয়। সো আমার চাকরি বাকরি, যখন তার আগে ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করেছি, আমার একেবারে 10টা 5টা 10টা 6টা করতে আমার ভালো লাগতো না, আমি খুব বোর হয়ে যেতাম, পাগল পাগল লাগতো আমার। এনিওয়ে, তো এনএসডি তে অ্যাপ্লাই করলাম, তারপরে পরে বাবা মাকে জানালাম। তখন তো মানে বাবা মারা গেছে সে সময়টায়, মা জানলো, দাদারা একটু অসন্তুষ্ট হয়েছিল যে এখন আবার ব্যাংকের পরীক্ষা দিয়ে দিচ্ছে হচ্ছে। এনিওয়ে, তো মা খুব সাপোর্ট করলো যে আমাদের তো এখন আর সংসারে সেই অভাবটা নেই, করুক না, ওর যা মন চাইছে করুক। তো খোঁজ খবর নিয়ে জানলাম দ্যাট ইজ ন্যাশনাল স্কুল অফ ড্রামা ইজ দ্য বিগেস্ট ইনস্টিটিউশন ইন এশিয়া অন ড্রামাটিক্স। তো শুনেই বুকটা কেমন কেঁপে উঠলো
যে আমাদের মতন গ্রামের ছেলে না জানি ইংরেজি, হয়তো বগলে ওই চট নিয়ে পাঠশালায় পড়তে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো আহ, ওই পার্বতী সুন্দরী স্কুলে পড়াশোনা করেছি, ইংরেজি স্কুলে পড়াশোনা করিনি, হিন্দি জানি না। আই আই থিঙ্ক 7-8-এ বোধহয় এক বছরের জন্য সংস্কৃত পড়েছিলাম, নর নর নরা, এগুলো পড়েছিলাম। সো মানে ঠিক আছে, দেখা যাক না কি হয়। তো আমি অ্যাপ্লাই করে দিলাম। তখন দেখলাম ওখানটায় রেফারেন্স লেটার লাগে। তো আমার আজও মনে আছে, আমাকে জ্ঞানেশ মুখার্জি একটা রেফারেন্স লেটার দিয়েছিল, আহ, আহ, হরিমাধব দা একটা রেফারেন্স লেটার দিয়েছিল, আর দেবাশিস বাবু একটা রেফারেন্স লেটার দিয়েছিল। তো আহ, তখন নান্দিকারে ইন্টারভিউ হতো, নান্দিকারের যে শ্যামবাজারের অফিস, সেখানে ইন্টারভিউ দিতে এসে দেখি যে প্রায় শখানেকের উপরে ছেলে মেয়ে। আর দেখে দেখে মানে একটা ভীতি হয় না, গ্রামের ছেলে এসছে ইন্টারভিউ দিতে। একদম। তো আর আমি কিছুই জানি না, কিছুই পড়াশোনা করিনি। সেই বছর, দ্যাট ইজ দ্য ইয়ার 1984, সেই বছর মোহন মাহেরিষি প্রথম ন্যাশনাল স্কুল অফ ড্রামায় অ্যাজ এ ডাইরেক্টর জয়েন করলো। সো উই ওয়ার দ্য ফার্স্ট চাইল্ড অফ মোহন মাহেরিষি। এটা একটা খুব উনি খুব প্রাউডলি বলতেন, মাই ফার্স্ট চাইল্ড। যা হোক, ওখানে ইন্টারভিউ দিতে ঢুকলাম, অনেক লোক, রুদ্রদাও ছিল, মোহন মাহেরিষি, আরো অনেক লোক দিল্লির থেকে এসেছিল, বসে আছে, হাত পা প্রায় ঠান্ডা হয়ে আসছে এমন অবস্থা। সো আমার আজও মনে আছে যে আমাকে মোহনজি জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ বেটা, क्या नाम है तुम्हारा? अमित? हाँ স্যার, অমিত ব্যানার্জি স্যার। হ্যাঁ, আমি তখন ভালো হিন্দি বলতে পারি না। তো क्या सुनाओगे बेटा? हाँ, क्या सुनाओगे? স্যার গানা শোনায়? হ্যাঁ শোনাও। তো আমার মনে আছে সেই প্রথম ওখানে গান গেয়েছিলাম, গোলে মালে পীড়িত করো, এই গানটা গিয়েছিলাম। তার আগে আমাকে জানানো হয়েছিল যে প্রিপারেশন একটা নিতে হয়। তো এটা জাস্ট মিস করে গেছিলাম। আমি আসার আগে কালিয়াগঞ্জে একটা স্কুল ছিল, বাণীদি বলে এক মহিলা ছিলেন, উনি চালাতেন এটা। তো ওনার কাছ থেকে একটুখানি দু চার টুকরো কত্থক, একটুখানি ওই যে কৃষি নৃত্য, একটুখানি বাউল নৃত্য, এসব একটু 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 করে শিখে শিখে নিয়ে এসেছিলাম। তো যা হোক, তো ওখানটায় এসে যখন গান করতে শুরু করলাম, সো দ্যাট টাইম আমার মানে ঈশ্বরের আশীর্বাদ যে আমার রেঞ্জটা খুব ভালো ছিল। সো আমি গোলে মালে এই গানটা ওদেরকে শোনালাম। তো আমি শুনিয়েই বুঝলাম যে ওদের খুব ভাল লেগেছে। আর আমার একটা বদমাইশি আছে, আমি সবসময় কি করি, খুব ইম্প্রোভাইজ করি। মানে হয়তো গান গাইছি, হ্যাঁ, হয়তো শুরু হচ্ছে, ধরে নাও শুরু হচ্ছে যে গোলে মালে পিরিতে করো না, গোলে মালে পিরিতে করো না। সো এই যে শুরুটা তো এরকম, তা আমি কি করলাম, আমি আমি ধরলাম ভোলা প্রথমে এমন একখানা টান লাগালাম যে যতক্ষণ দম থাকে ততক্ষণ ধরে টেনে গেলাম। তো এটা ওদের কাছে খুব একটা মানে ইয়ে লাগলো, বাহ ছেলেটা তো ভালো গাইছে। তো সেটা বোধহয় আমার ধারণা ওদেরকে খুব ইমপ্রেস করেছিল। আর ওই ব্যারিকেডের একটা স্পিচ ছিল, সেটা বলেছিলাম, প্লাস ওই নাচ গান এগুলো সব দেখেছিল। তো ইন্টারভিউটা খারাপ হয়নি। সো জানি না, তার বাইরে বসে আছি, সে বিকেল হয়ে গেল, বিকেল বেলায় দেখলাম যে লিস্ট টানালো, তাতে আমার নামটা আছে। তো দিল্লিতে ডেকে পাঠালো যে দিল্লিতে এবার ফাইনাল ইন্টারভিউ হবে। দিল্লিতে তারপরে তো গেলাম, ওই সমুদা, যার পিসিমার বাড়িতে গিয়ে উঠলাম। ওটা দিন, আই থিঙ্ক দিন 15-20 পরে হবে হয়তো। দিল্লি গিয়ে সমুদার মানে পিসিমার বাড়িতে উঠে ওখান থেকে ইন্টারভিউ দিতে এলাম। সেখানে ইন্টারভিউতে যে গিয়ে আমার মানে কঠিন অবস্থা, সেটা মানে ওখানে তখন যারা এসছে,
মানে এক একজন এক একটা এমন এমন সবকিছু, কারণ কি তো তখন আমাদের সময়তে 4টে সেন্টারে ইন্টারভিউ হতো, দিল্লি, বম্বে, ক্যালকাটা, ম্যাড্রাস। তো সব জায়গার থেকে ওই 20-25 জন করে আসতো মেইন সেন্টারে দিল্লিতে, তাদের মধ্যে ইন্টারভিউ হতো। সে আমাদের সময় 20 জনকে সিলেক্ট করা হতো। এখন তো সেটা ইন্টারভিউ যে ভেনিউ সেটা বেড়ে গেছে, 12খানা জায়গায় হয়েছে। আর ক্যান্ডিডেটস প্রায় 120-25 জনের বা 30 জনের মতন হয়ে গেছে। ইন্টারভিউ স্টাইলটা পাল্টে গেছে। আমাদের সময় ওয়ার্কশপ হতো না, হয়নি। মানে এখানে প্রিলিমিনারি অ্যান্ড রিটেন টেস্ট হয়েছিল কলকাতায়, আর ওখানে হয়েছিল শুধু ভাইবা অ্যান্ড প্র্যাকটিক্যাল। সো ওখানটায় যা যা বলেছে আমি ঈশ্বরের নাম নিয়ে যা যেভাবে বলেছে করে দিয়েছি। কিন্তু আমি বাইরে বসে না খুব ভয় পেয়েছিলাম যে এক একজন ওখানটায় দেখছি যে উস্তাদও কা উস্তাদ হ্যায় সব। তো আমারও ভেতরে যে একটা উস্তাদ আছে সেটা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু যখন সিলেকশন হলো তখন মনে হলো যে না, আমিও তাতে কিছু করেছি। তো ওই যে 20 জন নিয়েছিল, 20 জনের মধ্যে আমাদের সময় ছিল 4 জন ছিল তোমার ওই যে সিভিল কাস্ট সিভিল ট্রাইব হয় সেটার থেকে 4 জন হয়, আর 2টো ফরেন স্টুডেন্টের জন্য কোটা থাকে, না 3টে ফরেন স্টুডেন্টের জন্য কোটা থাকে, আর ওটা বোধহয় 3টে হয়। যাই হোক, আমরা 14 জন জেনারেল ছিলাম। তো ওই 14 জনের মধ্যে আমার নামটাও আছে। এইভাবে ওখানটায় সুযোগ পাওয়া এনএসডি তে। ঠিক স্যার, এইখানে একটু থামাচ্ছি আপনাকে। মানে উত্তরবঙ্গ থেকে আপনার ট্রেন দিল্লি যাওয়ার আগে একটু থামিয়ে নিচ্ছি এই কারণে যে আমাদের প্রচুর শ্রোতা আছে যারা শুনছে আপনার কথা মনোযোগ দিয়ে এবং প্রচুর কমেন্ট আসছে। তো এখানে একটু জানার এইটাই যে যদি কেউ আমাদের এনএসডি তে যেতে চায়, যদি কেউ এই নাট্য বিদ্যালয়গুলোতে সুযোগ খুঁজতে চায়, তাহলে তার প্রস্তুতির ক্ষেত্রে কি কি দিকে জোর দেওয়া দরকার এবং কিভাবে সে অ্যাপ্লাই করবে, এই পদ্ধতিটাও একটু বলে দিন। তারপর আবার দিল্লি যাবো আপনার সঙ্গে। হ্যাঁ, এখন তো 12খানা সেন্টারে যদি বাংলার থেকে কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে সে গৌহাটিতে অ্যাপ্লাই করতে পারে। মানে সেন্টার যেটা এখন কলকাতা একটা সেন্টার হয়, গৌহাটি একটা সেন্টার হয়, উড়িষ্যা একটা সেন্টার হয়। তো যার যেটা সুবিধে হয়, কলকাতার ওই বাংলার লোকেরা নর্মালি কলকাতায় করে, আর আসামের দিকের লোকেরা গৌহাটিতে করে। তো অনেকে এখন কি করে যে ওই মানে কলকাতাতে না ভিড় হয় প্রচুর, মানে বড় সংখ্যাটা অনেক বড় থাকে। তো সেখান থেকে 10 জন 15 জনকে সিলেক্ট করা হয় ফাইনালের জন্য। হয়তো কলকাতায় যদি 300 লোক হয় তাহলে গৌহাটিতে দেখা যায় যে 100 লোক হয়েছে, না? তো অনেকে কি করে কলকাতা থেকে ফার্স্ট চয়েস গৌহাটিতে দেয়, যে কম লোকের মধ্যে আমি কম্পিট করব। হ্যাঁ, তো এরকমও একটা টেন্ডেন্সি এখন দেখেছি। এছাড়া যে প্রিপারেশনের মানে পশ্চিমবঙ্গের কোন শিক্ষার্থী গুয়াহাটি সেন্টার থেকে অ্যাপ্লাই করতে পারে? নিঃসন্দেহে যে কোনো জায়গা থেকে করতে পারে। হ্যাঁ, তার সেন্টার চুজ করতে হয়, সে যে কোনো জায়গা থেকে করতে পারে। প্রিপারেশন যেটা হয় এখন কি হয় যে তোমার এনএসডি থেকে সিলেবাস পাঠিয়ে দেয়, যে এই এই 10খানা নাটক পাঠিয়ে দিল, তার মধ্যে অন্তত 2টো নাটক তোমাকে পড়তে হবে, যেটার উপরে ওরা ডিসকাশন করবে। সেই নাটকের মধ্যে রবীন্দ্রনাথের নাটক থাকতে পারে, মোহিত চট্টোপাধ্যায়ের নাটক থাকতে পারে, মনোজ মিত্রের নাটক থাকতে পারে, বাইরের যেসব নাটক আছে সেসব থাকতে পারে। এটা একটা এরিয়া। তোমাকে নিজের তোমার যে মাতৃভাষা সেই ভাষার একটা স্পিচ তোমাকে তৈরি করতে হবে, আর ওরা যে সমস্ত স্পিচ পাঠাবে সেই স্পিচের থেকে একটা স্পিচ তোমাকে তৈরি করতে হবে। এইটা হচ্ছে কমন ফ্যাক্টর। এছাড়া এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে ওটাতে না ভালো মার্কস ক্যারি করে। তুমি কি কি জানো? কেউ গান জানে, কেউ নাচ জানে, কেউ মার্শাল আর্ট জানে, কেউ যোগা জানে, কেউ ইনস্ট্রুমেন্ট বাজাতে জানে, তবলা, হারমোনিয়াম বা ভায়োলিন, এনিথিং, সিতার কেউ বাজাতে জানে। তো এই জানাগুলো, দিস আর দ্য প্লাস পয়েন্ট। এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট হিসেবে কাউন্ট হয়। তো আর এই আমার এখন যেটা আমি দেখি আর কি, যে আমিও এখন নিজে ইন্টারভিউ বোর্ডের মেম্বার।
হ্যাঁ, যে অ্যাডমিশন যে হয় সেই ইন্টারভিউ বোর্ডের মেম্বার। আমি ইন্টারভিউ গত বহু বছর ধরে আমিও ইন্টারভিউ বোর্ডে আছি। আমি আই এম দ্য নাও দ্য সিনিয়র মোস্ট এনএসডিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল। তো ধরে নাও একটা স্পিচ দিয়েছে, যে কোনো একটা স্পিচ, তো সেই স্পিচটা 10টা ছেলে বলছে। তো নর্মালি যে কোনো স্পিচের একটা সারফেস লেভেল হয়, যে ওপরে দেখে যা মনে হয়, হ্যাঁ, যে তো নর্মালি দেখা যায় যে 10টা ছেলে যখন সে একই স্পিচ বলছে, মোটামুটি 19-20 হয়, যে ওই একই ইন্টারপ্রিটেশনে কথা বলে, একই ধরনটা একই রকম আসে। তার মধ্যে একটা বা দুটো ছেলেকে দেখা যায় যে ইন্টারপ্রিটেশনটাকেই এমন ভাবে চেঞ্জ করে, এমন ভাবে কথাটাকে বলে, যে ওই জাজেদের শুনতে যখন আমরা শুনি আমাদের মনে বাহ, এটা তো ভেবে দেখিনি, এটা তো সুন্দর লাগলো। তো তার থেকেই একটা জিনিস আমি আমি সবসময় বলি, স্পিক ইন সাচ এ ওয়ে দ্যাট পিপল উড লাভ টু লিসেন টু ইউ। এইটার মধ্যে অ্যাক্টিং এর একটা গূঢ় তত্ত্ব লুকিয়ে আছে। স্পিক in such a way that people would love to listen to you, and listen in such a way that people would love to talk to you. So নাটকের যে ব্যাপারটা, তুমি তো স্টেজে কথা বলো, তাই না? সো শিল্পের যে ধর্ম, সেটাকে মেনে যদি তুমি কথা বলো, তাহলে তোমাকে নাট্যশাস্ত্রে যেতে হয়। আমাদের যে নাট্যশাস্ত্র, সেখানে রস থিওরি, রাসা থিওরি যেটা আছে আর কি, যে we create the illusion of reality on stage. We don't do the real things on stage. এখন কাউকে আমি অথেলো রোল করছি, এন্ড ডেসডিমোনাকে তার সত্যিকার গলাটা টিপে ধরতে পারি না। আমি যখন শর্ট ফাইট করছি, তখন এমন ভাবে শর্ট ফাইট করতে পারি না যে আমার অপোজিট পার্টি ইনজিওর্ড হয়ে যাক। সো কিন্তু দেখে যেন অডিয়েন্সের লেগে না যায়, মানে কিন্তু কোথাও লাগবে না, এমন ভাবে ব্যাপারটা তৈরি। তো উই ক্রিয়েট দ্য ইলিউশন অফ রিয়েলিটি, দ্যাট ইজ ড্রামা। সো ইউ স্পিক ইন সাচ এ ওয়ে, তুমি এমন ভাবে কথাটা বলো যে আর 10 জন সেভাবে বলেনি। মানে সেই কথাটার মধ্যে সেই যে রস, সেই যে জাদু, সেই যে ম্যাগনেটিজম, যেটা লোককে আকৃষ্ট করে, সেটাকে খুঁজে বার করাটা হচ্ছে অ্যাক্টরের কাজ। যার জন্যই আমরা যে বলি না যে গ্রেট অ্যাক্টর নাসিরুদ্দিন শাহ বা এনিওয়ান, বাইরের যদি এক্সাম্পল দিই, রবার্ট ডে নিরো, ডাস্টিন হফম্যান, বহু রকম আছে। ওয়াই দে আর গ্রেট, যদি অ্যানালিসিস করা যায়, ওয়াই দে আর গ্রেট, they are great because they follow this rule of aesthetics in drama, যে এই জিনিসটাকে তারা ফলো করে। যে একটা কথা, যখন আজকালকার যখন বেশিরভাগ নাটক দেখি আমি, সেই নাটকে আমার আমার আপত্তি হয় না যে তুমি যে কোনো, আমি বলবো উজ্জ্বল খারাপ, উজ্জ্বল লোকটা ভালো না, এই কথাটাকে আমি এমন ভাবে বলবো যাতে লোকের শুনতে ভালো লাগে। মানে এটা শুনে তার একটা ইমেজ এমন ভাবে আমার কথার মধ্যে দিয়ে প্রকাশ পাবে যে সেটা নাটকীয় হবে। না হলে তো আমি মঞ্চে দাঁড়িয়ে আমি প্রোপাগান্ডাই করতে পারি, ডাইরেক্ট উজ্জ্বল ছেলেটি খুব খারাপ, ওর সঙ্গে মিশবেন না আপনারা, একদম বক্তৃতা দিতে পারি। সো হোয়াট ইজ ড্রামা, হোয়াট ইজ থিয়েটার? আমি সেখানটায় সেই রসবোধটা তৈরি করি। সো দ্যাটস ওয়াই আই সে, আমি মজা করে বলি যে আমার স্টুডেন্টরা বলে, স্যার স্বামী অমিতানন্দ সরস্বতী কি বলে? আমি বলি যে অমিতানন্দ সরস্বতী বলে যে স্পিক ইন সাচ এ ওয়ে দ্যাট পিপল উড লাভ টু লিসেন টু। তুমি এমন ভাবে কথা বলো যাতে লোকে তোমাকে শুনতে ভালোবাসে। বাহ, দারুণ ভাবে কথা বলছে, তো খুব সুন্দর লাগলো। তো এই যে এরিয়াটা, এটা তৈরি করা এবং যারা জাজ যারা, তাদেরকে ইমপ্রেস করা, এটা তোমার টার্গেট হওয়া উচিত। আর বাকি তো আছেই, তো একটা লাক ফ্যাক্টর একটা থাকেই এখানটায়। তো মানে আমি কি বোঝাতে পারলাম? একদম একদম একদম। যারা হার্ড, আমি আর এর সাথে যেটা যোগ করতে চাই, হার্ড ওয়ার্ক
নেভার ফেইলস। এটা কেউ যদি হার্ড ওয়ার্ক করে, অনেক অনেক কিছু বলে যে তোকে দিয়ে হবে না, তোকে দিয়ে হবে না, হবে। হুম, হুম, এটা বিলিভটা করতে হবে যে আমাকে দিয়ে হবে। হুম, হবে না আবার কি, মানুষ পারে না এমন কোনো কাজ আছে নাকি? হুম, তো নিঃসন্দেহে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। কাউকে, কারো হয়তো 3 দিনে ব্যাপারটা ঘটে, চলে হুম, চলে আসে, কারো হুম, হয়তো 13 দিনে আসে। তো সেটা একদম ডিপেন্ড করে হিউম্যান মানে বডির উপরে, মানসিকতার ক্যাপাসিটির ক্যাপাসিটির উপর। উপরে, হুম, হ্যাঁ, যে কিভাবে সে নিতে পারছে। তো আমি একদম। জানি না তোমার প্রশ্নের উত্তরটা আমি ঠিক করে দিতে পারলাম কিনা। না স্যার, আহ, একদম পরিষ্কার। আমাদের যদি এই ধরনের কোনো ইনস্টিটিউশনে, এনএসডি তো বটেই, বা এই ধরনের কোনো জায়গাতে মুখোমুখি হতে হয়, তো দুটো মূল শর্ত, একটা তো আপনি বললেন হার্ড ওয়ার্ক, এবং আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে যে এমন ভাবে তুমি কথা বলো যাতে তোমার কথা শুনতে লোকে ভালোবাসে। এই দুটো right. গুরুত্বপূর্ণ মন্ত্র আমরা আহ, আহ, আমিও আপনার ছাত্র, সেই সূত্রেই বলি, স্বামী অমিতানন্দ সরস্বতীর কাছ থেকে পেলাম। এবার আমরা আপনাকে নিয়ে এবার দিল্লি চলে যাব। আপনি এনএসডি তে জয়েন করলেন এবং পড়াশোনা শুরু হলো, নাট্যচর্চা শুরু হলো, সেখানকার অভিজ্ঞতা শুনবো। তবে স্যার, তার আগে আপনার অনেক প্রিয় মানুষ প্রচুর মতামত জানাচ্ছে এবং দাবিও জানিয়ে ফেলেছে। ইতিমধ্যে কাজল দাবি জানিয়েছে শিলশিলা অমিতাভ বচ্চনের এই সিনেমার একটি কবিতা আপনার কাছ থেকে শুনতে চাই। রূপা দাবি জানিয়েছে আপনার প্রিয় নাটকের একটি ডায়ালগ। আর সুধীর রঞ্জন মুখোপাধ্যায়, তিনি চাইছেন একটি ইংরাজি সংলাপ আপনার কাছে শুনতে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এগুলো আপনাকে আমি শুনিয়ে রাখলাম, আপনি চলুন এখন, আপনি আমি দিল্লি আমি পৌঁছলেন। আমি দিল্লি পৌঁছি, হ্যাঁ। সো একদম। আমি যখন কালিয়াগঞ্জে নাটক করছি প্রায় হুম, 10-12 বছর, তখন হ্যাঁ, আমার একটা না ধারণা হয়েছিল যে আই এম দা হিরো, আমি তো এখানকার হিরো। হ্যাঁ, মানে নাম টাম হয়েছে, লোকে বলে নাটক টাটক করে, দেখো ওই ছেলেটা নাটক করে, ওই ছেলেটা নাটক করে। তারপরে আহ, সবাই একটু ইম্পর্টেন্স দেয়, তো সবাই এর মধ্যে মহিলারা ইম্পর্টেন্স দিলে একটু বেশি ভালো লাগতো। হ্যাঁ, তখন স্টুডেন্ট তো তখন ভালো লাগতো আর কি। হ্যাঁ, তো যা হোক, তো কিন্তু নাট্য শিক্ষা বলতে যেটা দরকার সেটা আমার জিরো ছিল। তো আমি দিল্লিতে পৌঁছলাম, আমার হস্টেলে গিয়ে উঠলাম। আহ, আমি 7 দিনের মধ্যে বুঝে গেছিলাম যে উইদিন 7 ডেজ যে আই এম নট এ হিরো, আই এম এ জিরো। হ্যাঁ, তো এই বোঝাটা আমার খুব উপকারে লেগেছিল। কারণ আমার ইংরেজির ব্যাকগ্রাউন্ড ছিল না। অনেক লেকচার হতো যেগুলো ইংরেজিতে হতো, বাইরের থেকে যারা আসতো তারা ইংরেজিতে লেকচার দিত, হিন্দিতে হতো। হিন্দিটা বুঝতে মোটামুটি পারতাম, কিন্তু বলতে আমার খুব অসুবিধে হতো। খাতা হয়, যাতা হয়, কর্তা হয়, হায় আমরা হায় যা হায় করি। হায়, যেমন হয় আর কি। তো ওখানকার মিডিয়ামটাই তো ছিল হচ্ছে হিন্দি এবং ইংরেজি। নাটক সবই হতো আহ হিন্দিতে। সো আমি 7 দিনের মধ্যে বুঝে গেছিলাম যে আমাকে করতে কি হবে। তো এই স্যার, বোঝাটা, একটু থামাচ্ছি আপনাকে, আমাদের খুব হ্যাঁ, ভালো লাগার বিষয়, সাউথি স্যার আপনার কথা শুনছেন। সাউথি চক্রবর্তী, এনএসডি তে যিনি আলো নিয়ে আচ্ছা, আলোকিত করে চলেছেন সারা দেশ, উনি লিখছেন অমিত দা লাভ ইউ। সাউথে আই লাভ ইউ টু। আর আমি উজ্জ্বল খুব মন খুলে একটা কথা বলতে চাই। আমি মনে করি, এটা এটা আমার বিশ্বাস, আমি সাউথিকে দেখেছি, আমার অনেক ছোট ভাইয়ের মতন ও আমার। হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পার্সন। আমি প্রথমে এই কথাটা বলবো, ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পার্সন আই হ্যাভ এভার সিন। এই কথাটা প্রথমে বলবো। তারপরে বলবো যে ভারতবর্ষে ওর সমতুল্য টিচার, সে লাইটিং এরই হোক, ও ওয়ার্ল্ড ড্রামাও পড়ায়, নাট্য সংক্রান্ত অনেক ব্যাপারে ও অগাধ পাণ্ডিত্য। এবং আজ আমি আমার এতটুকু লজ্জা লাগে না, যখন আমার কোনো কিছু জানতে ইচ্ছে করে আমি সোজা সতীকে জিজ্ঞেস করি যে সতী ভাই, ও আমার অনেক জুনিয়র, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমি সব জানি। ও ও খুব নলেজেবল ছেলে, খুব। আর ওই যে প্রথমে বললাম যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট হিউম্যান বিং আই হ্যাভ এভার সিন। তো সৌতি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি দেখছো, আই লাভ ইউ। তো যা হোক, এনএসডিতে কৌশিক পৌঁছলাম। চক্রবর্তী আপনার গানের দাবি জানিয়ে ফেলেছে,
অলরেডি। ঠিক আছে আচ্ছা, স্যার, আপনি বলুন। দেখা যাক কোথায় কি করা যায়। আর আমি তো বাকিদের মতামত এই কারণে পড়ছি না, কারণ মানে আপনাকে থামাতেই আমার কষ্ট হচ্ছে। আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন অদ্ভুত, আমরা শুধু আপনার শব্দ স্রোতে স্নান করছি। বহু মানুষ আপনার কথা বলছেন, সুধেষ্ণা গোস্বামী রায় আপনার কাছে আবৃত্তি শুনতে চাইছে। আমরা এগুলো আপনার আপনার প্রিয় মানুষ, এরা দাবি জানিয়েছে, এদের দাবি পূরণ করতে হবে। আপনি কথা বলুন স্যার, আমি আর থামাবো না আপনাকে। আপনি জিরো থেকে আবার শুরু করলেন। আচ্ছা, তো যাই হোক, ওই প্রথম 7 দিনে আমি না বুঝে গেছিলাম যে আই এম নট এ হিরো, আই এম এ জিরো। তো কারণ সব ব্যাপারেই আমি আটকে যাচ্ছিলাম। যে ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের আমাদের সময় ক্লাস শুরু হতো ভোর 6টার সময় প্রথম। আর আমাদের সময় না আরেকটা অদ্ভুত ব্যাপার ছিল, যেটা উল্লেখ না করলেই না। সেটা হচ্ছে যে ওই একই ক্যাম্পাসের মধ্যে কত্থক কেন্দ্র ছিল। তো আমরা এই কত্থক কেন্দ্রের যে যারা ছিল আর কি, যারা ডান্সার কত্থকের, তাদের জন্য আমরা খুব বকা খেতাম। আমাদের 6টার সময় ক্লাস যখন হতো, and রাতে প্রজেক্ট করে শুতে শুতে লেট হয়ে যেত। তো ওই যখন যেতাম, তখন মানে হয়তো 6টা বাজতে 2 মিনিট বাকি, বা 6টা বেজে গেছে, বা এরকম একটা সময়, সে দৌড়তে দৌড়তে যাচ্ছি। যখন যাচ্ছি তখন আমাদের কানে বাজছে ছাম 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 ছাম। তাদের প্র্যাকটিস চলছে। মানে তারা হয়তো আরো 5টার সময় উঠে বা 4টার সময় উঠে প্র্যাকটিস করছে। তো আমার মনে আছে আজও বজ্জু ভাই বলতো, बज्जू भाई আমাদেরকে খুব বকা লাগাতো যে देखो उन लोगों को देखो, उठ के कब उठ के अपना तत्कार कर रहे हैं, प्रैक्टिस कर रहे हैं। তো এনিওয়ে, তো আমাদের ক্লাস শুরু হতো যোগা দিয়ে। যোগা, মার্শাল আর্ট, সেখানে তোমার ওই কখনো মার্শাল মণিপুরি আর্ট গান শিখতে গাওয়া। হতো হ্যাঁ, স্যার, হ্যাঁ, মার্শাল আর্ট শিখতে হতো। রাইট। মার্শাল আর্ট শিখতে হতো। সে কখনো মণিপুরি মার্শাল আর্ট, কখনো কালারিপায়াত্তু, এগুলো চলতো। সকালের দিকে সব ফিজিক্যাল এক্সারসাইজের উপরে কাজগুলো হতো। আর তারপরে একটা ব্রেকফাস্টের ব্রেক হতো। আমাদের উষা ম্যাডাম ছিলেন, অসাধারণ একদম, মানে মায়ের মতন যাকে বলে। খুব বকা খেতাম তার কাছে। তো তারপরে আবার ক্লাস শুরু হতো। তখন ভয়েস এন্ড স্পিচ, অ্যাক্টিং, একের পর এক ক্লাস শুরু চলতে থাকতো। লাঞ্চ ব্রেক, একটার থেকে, আমার ধারণা ছিল 1টার থেকে 2টো বা 1-1.5 ঘন্টার একটা লাঞ্চ ব্রেক হতো। তো সারাদিন যে পরিশ্রমটা হতো না, মানে ভয়ঙ্কর পরিশ্রম হতো। সেই পরিশ্রমের পরে, লাঞ্চের পরে শরীর আর মানে টায়ার্ড লাগতো। আর ঠিক এটা খুব, এটা এই জন্য বলছি যে এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। যে লাঞ্চের পরের ক্লাসটাই হতো ক্লাসিক্যাল ইন্ডিয়ান ড্রাম। সেটা নিভা ম্যাডাম আমাদেরকে পড়াতেন। হ্যাঁ, নিভা ম্যাডাম, আমি এটা বলতে চাই যে যদি ওখানে গিয়ে মায়ের অভাব এতটুকুও কম মনে হয়ে থাকে, দ্যাট ইজ বিকজ অফ নিভা ম্যাডাম। উনি বকা দিতেন। আর এরকম ভাবে যে কেউ কাউকে ভালোবাসতে পারে, অদ্ভুত। একদম মানে উনি একদম ডলপুতুলের মতন ছিলেন। হ্যাঁ, স্টুপিড, একদম দের কিউ কিয়া, এসে কিউ কিয়া, ও খাও, ইয়ে খাও। কখনো আমার আমার ক্ষেত্রে হয়েছে, আমি অসুস্থ হয়েছি, হস্টেলে এসছে, ইডিয়েট, दवाई नहीं लिया, ये नहीं किया, वो नहीं किया, ये लो, ये खाओ, ये लंच के बाद एक लेना, इसके बाद लेना, उसके बाद एक लेना, দিয়ে বকাঝকা দিয়ে চলে যেত। ওষুধ দিত, বকাঝকা দিয়ে চলে যেত। সো মানে অদ্ভুত। আর যেই সিনিয়রদেরকে প্রথম দিকে প্রচন্ড ভয় পেতাম, যে আমার এখন যে ডাইরেক্টর সুরেশ শর্মা, বা আমার ইমিডিয়েট সিনিয়র অজয় মালকানি, তোমার পীযূষ মিশ্রা, দীনেশ ভাই আমি এখন স্কুলে আছে। তো এদেরকে খুব, তখন ফার্স্ট ইয়ার তো, প্রথম দিকে খুব ভয় পেতাম। যে বকাবকি করতো, ডাঁটতো, র্যাগিং এর আগে এগুলো। সো আমি যখন অসুস্থ হয়েছি, আমার মনে আছে এই সিনিয়ররাই এসে আমার হাত পা টিপেছে। আমি ওখানটায় মাঝে মাঝে না ম্যালেরিয়া অ্যাটাক হতো আমার, ওয়াকিল লেনের ইয়েতে। তো বেশ কয়েকবার ম্যালেরিয়ায় ভুগেছি। তখন কত্থক কেন্দ্রের থেকে আমার জন্য ওই সেদ্ধ ভাত আসতো, এটা খেয়ে দিত, নিশ্চয়ই বুঝতে পারছো। তো সে এখন আমার মানে স্ত্রী, স্যার, মা। আপনি বললেন না নিভা ম্যাডাম মাতৃত্বের জায়গাটা অনেকটা পূরণ করে দিয়েছিল, তখন আমার মনে হয়েছিল
যে বলি আপনাকে আর কাটলাম না তখন, যে তারপর তো উমা ম্যাডাম আরো মেকআপ করে দিলেন। তো যা হোক, মানে এই সিনিয়ররা এসে মানে আমার মাথা টিপে দিচ্ছে, কেউ গা হাত পা টিপে দিচ্ছে, কেউ ব্যথা বেদনার জন্য। সো কেউ এইভাবে যে ভালোবাসতে পারে, এইভাবে যে একটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে অদ্ভুত পরিবেশ ছিল একটা, মানে আই মিস ইট, লিটারালি আই মিস ইট। এবং আজও আমি এই মুহূর্তে বসে যদি আমি পীযূষ ভাইকে ফোন করি, বালকানি ভাইকে ফোন করি, তারা যদি ব্যস্ত না থাকে সঙ্গে সঙ্গে ফোন তুলে নেবে। তো একটা অদ্ভুত রিলেশনশিপ আজও রয়ে গেছে। মানে এটা একটা চেরিশ করার মতন একটা মেমোরিজ একটা। এবং আমি এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি আমার টিচারদের কাছ থেকে যা শিখেছি, আমি আমার সিনিয়রদের থেকেও তাই শিখেছি। কোনোদিন কোনো কিছু হয়তো আটকে গেছি, तो पाशर घरे गेलाम, मलकानी भाई कैसे गेलाम, मलकानी भाई ये समझ में नहीं आ रहा है, पीयूष भाई ये समझ में नहीं आ रहा है, ये क्या है, कैसे होगा ये, अरे गधे बट इडियट, ये समझ में नहीं आ रहा है, कैसे बका झका দিয়ে বুঝিয়ে দিল, এটা ऐसा है, ये ऐसा है, ये ऐसा है, ऐसा है, বুঝিয়ে দিল। তো যা হোক, সেগুলো তো খুব একটা সুন্দর, পরিবেশটা খুব সুন্দর ছিল। তো সেই পরিবেশে আমার আমার ক্ষেত্রে আমি দেখলাম প্রধান প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে আমার হিন্দি। আমি ভালো হিন্দি বলতে পারছি না। তো আমাদের কুলকার্নি স্যার আমাকে এ ব্যাপারে খুব হেল্প করেছে। উনি প্যারাগ্রাফ দিয়ে দিতেন, ইয়াদ করো। তো আমি 6টায় তখন কি করতাম, 6টার সময় যে আমাদের ক্লাস শুরু হতো, আমি বুঝে গেলাম যে আমাকে এক্সট্রা মেহনত, এক্সট্রা ভাবে খাটতে হবে আমাকে। তো তার আগে উঠে আমি আমাদের এই মেঘদূত ওপেন এয়ারটা আমাদের কাছে ছিল তখন, সেখানে গিয়ে আমি স্পিচ জোরে জোরে বলা, এ করা, হ্যাঁ, এগুলো বলতাম আর কি। আমার তখন রেপার্টরিতে যেসব প্রোডাকশন হতো সেসব স্পিচ গুলো, उमंग भरी उम्र है, पूरे आलम को फतह करने के बाद ख्वाब देखने की उम्र है। তো তখন হয়তো বলতাম, এখন বলছি আর কি, তখন হয়তো বলতাম उमंग भरी उम्र है, पूरे आलम को फतह करने के बाद ख्वाब देखने की उम्र है। অদ্ভুত একটা উচ্চারণ হতো। সো ওইখানটায় গিয়ে সে নিজেকে তৈরি করা, যে উমঙ্গ, ইটস নট উমঙ্গ, উমঙ্গ, উমঙ্গ ভরি উম্র হ্যায়। সো প্র্যাকটিস করে 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 করে, আর যেহেতু আমার কানটা খুব তৈরি ছিল, তার আগে আমি দীর্ঘদিন রিসিটেশন করেছি, কানটা খুব তৈরি, যে আমি মনে করি যার কান তৈরি আছে সে, তার জন্য কোনো ল্যাঙ্গুয়েজ ধরা খুব একটা মুশকিল হয় না। কারণ আমার সাথে অশোক লোখান্ডে আমার ক্লাসমেটও ছিল, ও মারাঠি। তো আমি ওর মারাঠি বুঝতেও পারতাম, এবং সেই সময় তো এটা আজ থেকে 30-35 বছর আমি বোধহয় পাশ করে বেরিয়ে গেছি, 87 পাশ করে বেরিয়ে গেছি। তো তখন মোটামুটি মারাঠি বলতে পারতাম, মোটামুটি একটু সাউথ ইন্ডিয়ান বলতে পারতাম, উড়িয়া বলতে পারতাম একটু। এখন অনভ্যাসে সেগুলো চলে গেছে। স্যার, আপনার উর্দু শিক্ষার একটা গল্প আছে। হ্যাঁ, উর্দু শেখার ক্ষেত্রে ওটা রেপার্টরিতে, ওটা রেপার্টরিতে, তো ওটা পড়ে আসছি আমি। তো এইভাবে নিজেকে, নিজের ল্যাঙ্গুয়েজের উপরে আমি কাজ করতে আরম্ভ করলাম, এবং আই গট দ্য রেজাল্ট ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো যার জন্য আমাকে মোহন মাহারিষি খুশি হয়ে, যখন আমি রিডিং হতো ভুল টুল পড়তাম, আবার পরের দিনই যখন সেটা পড়তাম, আই মেড ইট কারেক্ট। তো এখানটায় আমার দুটো লোকের কথা অবশ্যই বলতে হবে। একটা হচ্ছে আলোক চ্যাটার্জি, যে বাঙালি ছিল, ও আমাকে, ও বাংলাও বোঝে, মোটামুটি বাংলা বলতে পারে, আর হিন্দিতে তো ভালোই। ও আমাকে বলে দিত, হ্যাঁ, যে জঙ্গলোं में पनाह ले रहा है। হ্যাঁ, বলো। এমপিএসডি ডিরেক্টর এখন আলোক চ্যাটার্জি, এমপিএসডি ডাইরেক্টর, হ্যাঁ, আমার ক্লাসমেট। ও আমাকে খুব হিন্দিতে হেল্প করতো। আর ইংরেজিতে যখন কিছু বুঝতাম না, আমার রাস্তা ছিল তখন মিতার কাছে, মিতা वशिष्ठ। तो मिता जरा ये समझा दे यार, क्या लेक्चर हुआ, अनुराधा जी ने क्या बोला, कुछ पल्ले नहीं पड़ी। सो কখনো ম্যাডামের ঘরে যেতাম, ম্যাডাম বুঝিয়ে দিতেন, সবসময় যেতে হয়তো একটু হেজিটেট করতাম, তো ও বাইরে এসে বুঝিয়ে দিত। সো ক্লাসমেটরাও প্রচুর হেল্প করেছে আমাকে। মানে এক কথায় বলতে গেলে, টিচার, মাই জুনিয়র, মাই সিনিয়র, মাই ক্লাসমেটস, দে অল মেড মি হোয়াট আই এম টুডে। সো আমি মানে
सर झुका के इन चीजों को एक्सेप्ट करता हूं। আমার মনে হয় যে কেউ যদি কারো এইভাবে প্রয়োজনে আসে, উপকারে লাগে, সেটার অ্যাকসেপ্ট করাটা অবশ্যই দরকার। তো আমাকে এইভাবে সবাই হেল্প করেছে। তো এখন যেমন অনেক হিন্দিওয়ালার হিন্দি আমি ঠিক করে দিই। হ্যাঁ, তো যাই হোক, তো এইভাবে মোহন মহর্ষি, আজকে যেটা বলছিলাম যে আজকে হয়তো ইডিপাসের একটা রিডিং হলো, আমি ঠিক করে পড়তে পারলাম না, পরের দিন খুব প্র্যাকটিস করে যেতাম এবং পরের দিন যখন পড়তাম তখন অলমোস্ট ঠিক হতো। হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ মাই এফর্টস, ভেরি হ্যাপি। এবং আমাকে পিঠ চাপড়ে বলতেন, অমিত ইউ আর প্রগ্রেসিং ভেরি ওয়েল বেটা, অমিত ইউ আর প্রগ্রেসিং ভেরি ওয়েল বেটা। গলাটা খুব ভারী ছিল। হ্যাঁ, সো এবং উনি খুশি হয়ে আমাকে ক্রেয়নের রোলটা দিয়েছিলেন। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য সেকেন্ড লিড। অলোক চ্যাটার্জি করতো ইডিপাস, মিতা বশিষ্ঠ করতো ইয়োকাসটা, আরেকজন আমাদের ছিল, সে মারা গেছে এখন, সুনিতা, সেও ইয়োকাসটা করেছে ডাবল কাস্টিং এ। আমি করতাম ক্রেয়ন। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। সো এনএসডি তে সে সময় ধরো আমরা ফার্স্ট ইয়ারে গ্রিক থিয়েটার পড়ছি, থিওরিতে গ্রিক থিয়েটার পড়ছি, এবং তখন গ্রিক থিয়েটারের উপরে প্র্যাকটিক্যালি আমরা নাটকও করছি অয়েডিপাস। সো এইভাবে যে সাবজেক্টটা পড়ছি, রিয়েলিস্টিক থিয়েটার পড়ছি তো রিয়েলিস্টিক নাটক হচ্ছে, সংস্কৃত পড়ছি তো সংস্কৃত নাটক হচ্ছে, উরুভঙ্গম করছি। তো সেই কথায় ঘুরে আসি আবার, যে লাঞ্চের পরে যে ক্লাস হতো সেটাতে খুব টায়ার্ড ফিল করতাম। আমি একটু পেছনের দিকে বসতাম, আর খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ভালো না বুঝতে পারতাম না। উনি যে নাট্যশাস্ত্র পড়াতেন, এস্থেটিক্স পড়াতেন, এক তো তখন চোখ আটকে আসতো, পেরে শরীরটা টানতো না। আর হয়তো অলোক বা ইরফান কেউ একটা সামনে বসে আছে আমার সামনের বেঞ্চে, বললাম আরে থোড়া সা খিসাককে ব্যাঠ না, সামনে ইধার ইধার যা, থোড়া ইধার যা, থোড়া ইধার। আর ঠিক ওর পেছনে আস্তে করে মাথাটা নামিয়ে টেবিলে রেখে একটু ঝিমিয়ে নিচ্ছি আর কি। আর এরাও এমন বদমাস, এরা বলতো ম্যাম 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 অমিত সো রা হ্যায়, অমিত সো রা হ্যায় পিছে। তো ওর কথাটা তো আমি শুনতে পেয়ে গেছি, কেক একটা উঠে গেছে একদম সঙ্গে সঙ্গে। नहीं मैम, तो मैम उत्तर দিচ্ছে वो तो सचमुच सो रहे हैं, तुम तो जगह जगह सो रहे हो। তো এটা আমি জীবনে ভুলবো না, এটা একটা অদ্ভুত ব্যাপার। তারপরে একদিন আমি সোজা ম্যাডামের কাছে গেছি, গিয়ে সারেন্ডার করে দিয়েছি নীলা ম্যাডামের কাছে, যে ম্যাম আমি বুঝতে পারছি না, আমার মাথা আসছে না। তো ও বলছে আমি पता है मुझे बेटा, कोई प्रॉब्लम नहीं है, ये मुझे समझ में आ रहा है, क्लास में किसी को समझ में नहीं आ रहा है, तो तुम नहीं, लोग समझने की भान कर रहे हैं, किसी को कुछ एस्थेटिक्स इतना इजी चीज नहीं है बेटा। मैं क्या बोलती हूँ, सुन लो, मैं जो बात करती हूँ ना वो सुन लो, 10 साल 15 साल बाद समझ में आ जाएगा, 10 साल 15 साल बाद समझ में आ जाएगा, अगर प्रैक्टिस में रहो तो। তো আমি তো খুশি হয়ে চলে এলাম, এবং আজকে বুঝতে পারি যে উনি কতটা সত্যি কথা বলেছেন। আমি আজকেও অত ভালো বুঝতে পারি না, বাট আই ক্যান সেন্স, আই ক্যান, মনে হয় যেন ছুতে পাচ্ছি, মনে হয় যেন আবছা দেখতে পাচ্ছি। হোয়াট ইজ এস্থেটিক্স, হোয়াট ইজ দ্য বিউটি অফ রসা, হোয়াট ইজ নাট্যশাস্ত্র অল অ্যাবাউট। মনে হয় যেন হেজি দেখতে, আগে যে কিছুই দেখতে পাচ্ছিলাম না, সেটা মনে হয় এতদিন পরে এসে, এই বয়সে এসে প্রতিনিয়ত অভ্যাসের মধ্যে দিয়ে থেকে এখন যেন একটা হেজি দেখতে পাচ্ছি, যেন মনে হয় যেন একটু এগুলো টাচ করতে পারবো, মনে হয় যেন আই ক্যান স্মেল ইট। তো এই ব্যাপারগুলো এখন বুঝতে পারি যে কতটা সত্যি কথা উনি বলেছিলেন। বেটা सुन लो, 10-15 साल बाद समझ में आ जाएगा। সো দিজ আর দ্য, মানে এই যে টিচার গুলোকে পেয়েছি আমি আমার লাইফে, দাশগুপ্ত দাদা, মহাপাত্র দাদা, শর্মা, এইচবি শর্মা জি, নিভা যোশী, অনুরাধা কাপুর, কীর্তি জৈন, কুলকার্নি জি, they all are the brilliant, Robin Das, one of the finest teacher. So আমার আজও একটা ঘটনা মনে আছে, এই আর্ট নিয়ে যে আমরা কথা বলি, এটা আমি মজা করে বলি। সো আমরা বাইরে একটা চায়ের দোকানে বসে, ওখানটায় রবীন দার সঙ্গে বেশিরভাগ ক্লাসই আমাদের বাইরে হতো। তো সেই বাইরে যখন রবীন দার সঙ্গে ক্লাস করছি, তো আমি একদিন জিজ্ঞেস করি, শুরু মাসখানেকের মধ্যে এই ঘটনা ঘটে,
তো আর আমাদের ক্লাসে আলোক খুব পড়াশোনা করা ছেলে ছিল, ও বড় বড় লোকের সঙ্গে কাজ করে এসেছিল। ও আহ, মানে মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং উই ইউজ টু লুক আপ টু হিম। হ্যাঁ, যে আরে বাপরে কারণজির সঙ্গে কাজ করেছে, ভারত ভবন থেকে কাজ করে এসছে। সো উই ইউজ টু লুক আপ টু হিম। সো ওখানে বসে আমি রবীন্দ্র আমি আমরা সব বন্ধু বান্ধব ইদ্রেশ টিদ্রেশ আমরা সবাই বসেছিলাম, আমরা তো বসে চা খাচ্ছি, গল্প করছি, ওখানে গল্পের মাধ্যমে ক্লাসও হচ্ছে। তো জিজ্ঞেস করেছি, আচ্ছা স্যার আর্ট ক্যা হ্যায় স্যার? তো সবাই একটু হেসে উঠলো। অলোক আমাকে একটু মুখ খারাপ করে বললো যে আরে আর্ট পাতা নেই হ্যাঁ। হ্যাঁ, মানে খুব আমার শুনে একটু খুব কনসাস হয়ে গেলাম আমি, যে আরে এটা কি প্রশ্ন করে ফেললাম বোকার মতন, সবার সামনে অপমানিত হয়ে গেলাম। তো রবীন্দ্র সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে, বুঝতে পেরে আলোককে বলছে যে বেটা তুম বাতাও আর্ট ক্যা হ্যায়। ও গড়গড় করে বলে দিল, ওর ডেফিনেশনটা বললো, व्हाट इज द डेफिनेशन ऑफ आर्ट। रविंद्र बोलो ये तो 2-4 महीने बाद अमित भी सीख जाएगा, ये जो डेफिनेशन है 8-10 लाइन का वो अमित भी बोल देगा जब वो पढ़ेगा। वो ये समझने की कोशिश कर रहा है कि व्हाट इज आर्ट ऑल अबाउट, आर्ट है क्या, वो এটা রিয়েলাইজ করার চেষ্টা করছিস, দ্যাট হিজ কোশ্চেন ইজ অল অ্যাবাউট দ্যাট। মনে হলো যে এই হচ্ছে টিচার, একদম। দিস ইজ দ্য টিচার, যে একটা স্টুডেন্টকে বাঁচালো কিভাবে এবং তাকে কি একটা কথার মাধ্যমে কি শিক্ষা দিল সে। সো আমি যখন আজকে পড়াই, আমার ব্যাক অফ মাই মাইন্ড এইসব আমার গুরুরাই থাকে, যে এবং অনেক বলতে দ্বিধা নেই, অনেক এই অভিলাষ সৌতি এদের মতন অনেক ছেলে, এরাও আমার ব্যাক অফ মাই মাইন্ড থাকে, যে এদের যে রেঞ্জ গুলো, এরা যেভাবে পড়ায় যেভাবে, কোথাও যদি আমি সেটার থেকে কিছু নিতে পারি, আমার মনে হয় একজন, একটা লাস্ট কথাটা বলে নি, আমার মনে হয় যে an artist needs to always, each and every day needs to reinvent himself or herself। প্রতিনিয়ত নিজেকে খোঁজা উচিত, প্রত্যেক সকালে উঠে নিজেকে খোঁজা উচিত যে আজ কি, নতুন কি, আর কিভাবে হয়। কোশ্চেন 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 টিল তুমি কোশ্চেন করবে, সো ইউ উইল গেট দ্য আনসার। আবার কালকে আর একটা কোশ্চেন, তো রিইনভেন্ট করাটা খুব দরকার। বল। ঠিক এবার এই বিষয় নিয়েই একটা প্রশ্নই এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রশ্ন করছেন বিভূভূষণ সাহা, লিখছেন যে প্রণাম অভিনেতা তার প্রাপ্ত চরিত্রে অভিনয় করছে, তার চরিত্র বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, এই বিশ্বাসযোগ্যতার রহস্যটা কি? বিশ্বাসযোগ্যতার এটা হচ্ছে, মানে এক কথায় এটাকে এভাবে বলা যায় যে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। এটা একদিনে হয় না। এটা যে হোয়াট ইজ অ্যাক্টিং, আমি যদি এইভাবে এটাকে ডেসক্রাইব করি, যে একটা তুমি তো স্টেজে যাও, একটা মিথ্যে কথা বলো, একটা মিথ্যে গল্প শোনো, লাই, ইউ টেল এ লাই অন স্টেজ। সো you tell the lie with utmost honesty, with such an honesty that the lie become truth at that moment। So এই লাই মানে মিথ্যে কথা বলা আর অনেস্টি দুটো কিন্তু দুদিকে যাচ্ছে। একটা অ্যাক্টর কি করে, দুটোকে একই ডাইরেকশনে নিয়ে আসে, সমন্বয়। তো তুমি যখন অনেস্টির সঙ্গে একটা মিথ্যে কথাকে বলতে পারছো, ওটাকে এতটাই অনেস্ট করে তোলো, এতটাই বিশ্বাসযোগ্য করে তোলো, যে ওই মুহূর্তটাকে তুমি জিন্দা করে দাও। জিন্দা করে দাও মানে তুমি বাঁচিয়ে তোলো, ওই মুহূর্তটাকে তুমি হ্যাপেনিংস ঘটে, ওই মুহূর্তে ঘটে, ঘটনাটা ঘটে। তো যখনই ওই মুহূর্তে ঘটনাটা ঘটে, এটা তখন ওই মুহূর্তের জন্য ওটা মিথ্যে থাকে না, ওই মুহূর্তের জন্য ওটা সত্যি হয়ে যায়। মুহূর্তটা ক্রস করার পরে তখন লোকে আবার বলছে গল্পই বলছে, কিন্তু যার জন্যই যখন কোনো এরকম একটা কিছু ঘটে, ওটা দেখে আমরা ওই ম্যাগনেটিক যে পাওয়ারটা থাকে, তাতে আমরা হাসি, তাতে আমরা কাঁদি। এটা সবকিছু সবার পারফরমেন্স দেখে তো হয় না, সবকিছু দেখে তো হয় না। কারো কারো পারফরমেন্স দেখে আমরা হেসে উঠলাম, কারো পারফরমেন্স দেখে
আমারও ভেতরটা কেমন ভরে উঠলো, চোখে জল চলে এলো, বিকজ হি অর শি মেড দ্যাট ইলিউশন, যে ইলিউশনটা তৈরি করছে, মেড ইট অন স্টেজ উইথ আটমোস্ট অনেস্টি, ওই মুহূর্তে সত্যি হয়ে উঠছে। আমার মনে হয় এই যে প্রসেসটা, এই প্রসেসটা একদিনে হয় না, যে কি করে, ওই যে বললাম তার সঙ্গে এই নাট্যশাস্ত্রের এই যে রস থিওরি জড়িয়ে আছে, শব্দগুণা জড়িয়ে আছে, এই সমস্ত ব্যাপারগুলো জড়িয়ে আছে, তোমার ইমাজিনেশন, তোমার দ্য ওয়ে ইউ আর স্পিকিং, মানে এই সমস্ত ব্যাপারগুলো এই একটা একসাথে একই ডাইরেকশনে যেতে হয়। ফর দ্যাট ইউ নিড এ, আই থিঙ্ক ইউ নিড এ গুরু, you need a proper teacher who can teach you, otherwise স্টানিস্লাভস্কির কথা আমরা বলি যে উনি একটা বেসিক থিওরি যে দিয়ে গেছেন, দ্যাট ইজ দ্য ভেরি ফ্যান্টাস্টিক থিওরি, তার উপরে ভিত্তি করেই লোকে সবাই সবকিছু করছে আজকে। সো এই যে থিওরিটা, এটা যে উনি যে বইগুলো লিখে গেছেন, বিল্ডিং এ ক্যারেক্টার বা মাই লাইফ ইন আর্ট, আদার্স যে বইগুলো লিখে গেছে, তো সেগুলো না হলে তখন একটা অ্যাক্টর সেটা পড়ে অ্যাক্টর হয়ে যাবে। কিভাবে আমি ইমাজিনেশন নিয়ে আসবো, কিভাবে আমি আমার ইমোশনাল মেমোরিকে ক্রিয়েট করব, ম্যাজিক ইফ কিভাবে তৈরি হবে, সো এই যে এরিয়াগুলো আছে, কনসেন্ট্রেশন, টোটাল ব্যাপারটাকে একসাথে একটা জায়গায় আনা, তার যে যে থিওরি উনি বলে গেছেন, যে কথা উনি বলে গেছেন, সেটাকে আমি প্র্যাকটিসে কিভাবে আনবো, তার জন্য একটা নিরন্তর অভ্যাস, নিরন্তর অভ্যাস সেটার দরকার। নিরন্তরকে বাংলায় কি বলে, মানে প্রতিনিয়ত, নিরন্তর বাংলা। প্রতিনিয়ত, প্রতিনিয়ত সেটাকে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। আমার আমার আজও মনে আছে কুলকার্নিজি একটা কথা বলতেন, স্টেজে যদি ইফ ইউ ব্লিঙ্ক, চোখের পলক ফেলো, দ্যাট শুড হ্যাভ এ মিনিং। কারণ রিয়েল লাইফে তুমি কিন্তু এমন কোনো কাজ করো না যেটা ইউজলেস, মানে যেটার কোনো প্রয়োজন নেই, এমন কোনো কাজ তুমি করো না, ইনস্টিংটিভলি আসে। আমি এখন যে তোমার সঙ্গে কথা বলছি, যে আমি হাতটা এরকম করলাম, এটা এটা অর্গানিক্যালি এলো, তো স্টেজেও সেই ব্যাপারটা ঘটতে হবে। দেন আই থিঙ্ক ইট ইজ, এই স্বল্প পরিসরে এটুকুই বোঝানো যেতে পারে। আর সময় কিন্তু প্রচুর হয়েছে উজ্জ্বল। হ্যাঁ স্যার, আমরা তো মুগ্ধ হয়ে শুনছি, কিন্তু এত দাবি আছে আপনার কাছে, তার ভিতরে স্যার আর আমি থাকতে পারবো না। স্বাতী মণ্ডল সেও আবৃত্তি শুনতে চায়। কেদারনাথ আচার্য ইরফান খানের সঙ্গে আপনার যে মধুর সম্পর্ক, সেই সম্পর্কের স্মৃতি একটু শুনতে চায়, কিন্তু আবৃত্তি স্যার একটা করতেই হবে, না হলে বোধহয় আর থাকা যাবে না আমার। ইরফান হিন্দি 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 হলে ভালো হয় স্যার, আবৃত্তির পর আমরা ইরফান খানে যাব। আচ্ছা, আমি গানের কথা হচ্ছিল, আমার একটা ছোট্ট গান মনে পড়লো। একদম বংশী কাউলের শর্বিলক নাটকে হিমানিজি আর সুরেশ শেট্টি, ওরা বসন্ত সেনা আর চারুদত্ত হতো, তো ওখানে একটা গান গাইতাম আমি, বহু বছর, আজ থেকে প্রায় 28-30 বছর আগের ঘটনা। মাঝে মাঝে গুনগুন করি, আমি আমি চেষ্টা করছি কতদূর করা যায়। একদম স্যার, একদম একদম একদম। এখন তো ধীরে ধীরে মানে সিনিয়র সিটিজেন হয়ে যাচ্ছি, তো ওই একটা ওই চেকবের একটা গল্প আছে সোয়ান সং, হ্যাঁ, নানা রঙের দিনগুলি, অজিতেশ বন্দ্যোপাধ্যায় করেছে, ওটা আমিও করতাম এক সময়। তাতে একটা ডায়ালগ আছে যে কালীনাথ, যে এক এক করে দিনগুলো পার হয়ে গেল, দেখতে দেখতে বয়স হয়ে গেল, গলার কাজ নষ্ট হয়ে গেল, তো এখন মাঝে মাঝে ওই যে রেঞ্জটাতে আমি যেতে পারতাম, ওই রেঞ্জটাতে যেতে এখন একটু অসুবিধে হয়, তবু আমি চেষ্টা করছি। একটা ছোট্ট গান আছে, এটা খুব সুন্দর, আমার খুব ফেভারিট একটা গান। ওটা প্রথমে একটা কোরাস চলে, পথদীপ বুঝে ছায়া
अंधियारा, अब तो चंद्र बना है सहारा, एक चंद्र इधर, एक चंद्र उधर, चंद्र धरा पर, चंद्र नभ पर, देखो दुगुना हुआ उजियारा। তবে কোরাস চলতে থাকে এরকম গানটাতে। অসাধারণ, আহ, অসাধারণ। আরেকজন কে একটা ইংরেজির কি একটা একদম বলেছিল, ডায়ালগ। হ্যাঁ হ্যাঁ, ওটাও ওই ইয়ের চেকআপের সোয়ান সং থেকে। তো লাস্টে সেই রজনী চ্যাটার্জি বলছে যে শেষ হওয়ার আগে প্রম্পটারের সঙ্গে কথা বলে, তোমরা শুনেছো কিনা জানি না, প্রম্পটারের সঙ্গে কথা বলেও বলে যে আসলে আসলে প্রতিভা আমার কিছু নেই, বুঝলে কালিনা, ওই দিলদারের পার্টটা মন্দ করতাম না, তাও ওই আর কয়েক বছর পরে মানাবে না। অতএব অথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার, সেই যে travel the tranquil mind, travel the content, travel the big plum truths and big walls that makes ambition virtue. Oh, travel the names hidden, the shrill drum, the ear-piercing file, the royal banner and all quality, the pride, pomp and circumstances of glorious war. তো কালীনাথ বলে, আমি বলছি রজনী চ্যাটার্জি মরবে না, কখনো না। কিংবা ধরো life's but a walking shadow, a poor player that struts and frills his hour up on the stage and then is heard no more. A house, my kingdom, for a house, a house, my kingdom, for a house, a house, my kingdom, for a house. এটুকুই মনে আছে আপাতত। স্যার ওই যে ম্যাগনেটিক পাওয়ারের কথা বলছিলেন না, এই অন্তর্জাল ছিঁড়ে বেরিয়ে চলে আসছে, অদ্ভুত অদ্ভুত স্যার। So, এটা অনেক অনেক লম্বা হয়েছে, আমি এবার সংক্ষেপে চলে আসি। হ্যাঁ, ইরফান সম্পর্কে অনেকেই জানতে চায় আমার কাছে। হি ওয়াজ নো ডাউট, ও যখন আসে, আমি সেটাই বলি, ইরফানও কিন্তু অধ্যবসায়ের ফলে, হার্ড ওয়ার্কের ফলে আজ মানে ইরফান খান তৈরি হয়েছিল। আমি খুব লাকি যে আমি এমন একটা সময় এনএসডিতে ছিলাম, এমন একটা ক্লাস, আমার ক্লাসমেটস, আমাদের পুরো সময়টাই এই রিইনভেনশনে যেত, নিজেকে ইনভেন্ট করতাম আমরা প্রতিনিয়ত, এটা কি ওটা কি সেটা কি। আর ইরফানের একটা যে গুণ আমি সবসময় দেখে এসেছিলাম স্কুল লাইফ থেকে, ও খুব প্রভাবিত ছিল ফরেন অ্যাক্টরদের থেকে, এটা আমি যতটুকু দেখেছি আর কি। তো ওর পারফরমেন্সের মধ্যে তুমি একটা সেই ভেরি ন্যাচারাল একটা এরিয়া পাবে তো ওর পারফরমেন্সের দিকে। এবং ও কিন্তু যে ওর যে ইংরেজি বলো বা ওর যে আদার এরিয়াগুলো, সেটাই স্কুল লাইফে থ্রু প্র্যাকটিসই এসছে, ধীরে 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 হি গ্রুমড হিমসেলফ। কোনো একটা কাজ করেছে, দেখেছে যে না এটা এই না সেই, বাট থ্রু রিহার্সাল আমরা নিজেদেরকে গ্রুম করি। যখন যদি কেউ একটা আমরা ওয়াই দিস ইজ রিহার্সাল, রিহার্সালটা এই জন্য হয় যে আমরা নিজেদের ভুল ত্রুটিগুলো যেন আরো ঠিক করতে পারি, সেজন্য রিহার্সালটা হয়। সো উই অল ইউজ টু গ্রুম আওয়ারসেলফ বাই দিস ওয়ে। এইভাবে প্রতিনিয়ত নিজেদেরকে আমরা গ্রুম করতাম। নো ডাউট উইদাউট ট্যালেন্ট এটা হয় না, এটা ওর মধ্যে ছিল।
and he was the right person in a right time in a right place. এটা ও যখন বম্বেতে গেছে, যেভাবে একটা জায়গা তৈরি করেছিল, বেসিক্যালি ফিল্মে কথা বলছি আমি, ওর পরবর্তীকালে ও নাটক নিয়ে আর কিছু করেনি, ও ফিল্মেই কনসেন্ট্রেট করেছে এবং ওর মোটিভই ছিল ও ফিল্মে যাবে। তো সেই ক্ষেত্রে ও ওইটাকে মাথায় রেখেই নিজেকে তৈরি করেছে। তো যার জন্যই এই যে বললাম না আমি যে হার্ড ওয়ার্ক, আমার ফোকাসটা যদি ঠিক থাকে, আমি যদি জানি যে আমাকে কি করতে হবে এবং সেই দিশাতে হয়তো কষ্ট আসবে, হার্ড ওয়ার্ক মানে প্রবলেমস হবে, বাট ইউ হ্যাভ টু ডু ইট, কোনো অল্টারনেটিভ নেই। যে প্রতিনিয়ত তুমি প্র্যাকটিস করতে থাকো and it will become easy to you. তো দিস আর দ্য এরিয়া যেভাবে ও নিজেকে তৈরি করেছিল। আমার মনে হয় আমাদের ক্লাসমেটস, আমাদের যারা ছিল আর কি, তারা সবাই, আমরা সবাই নিজেকে সেভাবেই তৈরি করেছি। ইট ইজ ইরফান, ও ফিল্ম লাইনে গেছে বলে তুমি, আমরা সবাই ওকে অনেক বেশি করে দেখেছি, অনেক বেশি করে চিনেছি, জেনেছি, এবং অসাধারণ পারফরমেন্স সব একটা জায়গায় দিয়েছে, নো ডাউট। হলিউডের ক্ষেত্রে হলিউডে গিয়ে কাজ করে এসছে এবং সেখানে কোনো সন্দেহ নেই যে হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, এতে কোনো সন্দেহ নেই। তো নিজেকে যে গ্রুম করা, এই গ্রুম করাটা ওর মধ্যে প্রচন্ড ভাবে ছিল। দ্য রেজাল্ট হি গট বিকজ হি ওয়াজ ইন রাইট টাইম, রাইট জায়গায় ও নিজেকে রাখতে পেরেছিল। সো আর তাছাড়া আমি যে বললাম যে এটা বোধহয় অমিতাভ বচ্চন বলেছিল একবার, ওনাকে একজন জিজ্ঞেস করেছিল অমিতাভ বচ্চন স্যারকে যে আপনার এই সাকসেসের এত বড়, যে আপনি একটা এত বড় অ্যাক্টর, এত বড় স্টার, তার পেছনের রহস্যটা কি? তো উনি বলেছিলেন 20% আমার হার্ড ওয়ার্ক আর 80% আমার লাক। সো এটা তো একটা ঘটনা বটেই। বহু বড় বড় অ্যাক্টর, ভালো ভালো অ্যাক্টর আছে যারা তোমার সঠিক সময়ে সঠিক সুযোগ পেলে হয়তো আর অনেক কিছু করতে পারতো। তো ঠিক আছে, ইটস অল অ্যাবাউট লাইক দিস। স্যার, এই প্রসঙ্গেই শুভেন্দু সাহা ও একটু জানতে চাইছে যে বলিউডের এরকম আর কোন কোন তারকা আছে যার সাথে আপনার প্রত্যক্ষ সম্পর্ক হয়েছিল, যাকে দেখার বা যার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে, যারা নাটক থেকে এই জায়গায় গেছে? আমারও এই প্রশ্নটা জুড়ে দিলাম। এ তো মানে আমার যারা জুনিয়র আছে বা সিনিয়র আছে, যারা এনএসডি যারা মেইনলি, তারা সবাই আমার বন্ধু বান্ধব, সবাই বন্ধু বান্ধব। তারা জুনিয়র সিনিয়র, সেটা यशपाल शर्मा হোক বা মুকেশ তিওয়ারি হোক, আশিস বিদ্যার্থী হোক, নওয়াজুদ্দিন সিদ্দিকী, রাজপাল যাদব, নীতা वशिष्ठ, there are thousands of name. আমরা 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 একটা ফ্যামিলি, মানে they are the stars in the film, but আমাদের মধ্যে সেই স্টারগিরির ব্যাপার কেউ কখনো কিছু করে না। একদম সেটা আজও যখন নওয়াজ আমার সাথে কথা বলে, স্যার অমিত দা, বা যখন ওই ও খুব নাম করেছে, এখন ওর নামটা কি, ওর নাম কি, পঙ্কজ ত্রিপাঠী, খুব নাম করেছে এখন। তো স্যার করেই কথা বলে, দাদা করেই কথা বলে। সো এই যে একটা সম্মানের ব্যাপার, আমাদের সম্পর্ক, রিলেশন, এই রিলেশন ব্যাপারটা একটা অদ্ভুত ব্যাপার, একটা অদ্ভুত ব্যাপার। এই রিলেশন মেনটেন করাটাও একটা খুব জরুরি ব্যাপার। স্যার, আরেকটা প্রশ্ন আপনার কাছে রেখেছে সুজিত ঠাকুর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই অস্থির সময়ে পেশাদার নাট্যকর্মীদের যে অবস্থা, আগামী দিনে তাদের কেমন ভাবা উচিত? আপনি তাদের একজন শিক্ষক হিসেবে, একজন নাট্য গুরু হিসেবে তাদের জন্য কি বার্তা দিচ্ছেন? পেশাদারী নাট্যকর্মীদের কি ভাবনা চিন্তা করা উচিত, বা যারা পেশাদার হতে চাইছে? বুঝতে পেরেছি। আমি তো সারা জীবন নাটক নিয়েই কাটিয়ে গেলাম, আমি আর কিছুই করিনি, আর আমি করতেও পারিও না। আমার আর কোনো কোয়ালিটি নেই, আমি ওই একটা জিনিসই পারি। এনএসডি, তোমার আরেকটা প্রশ্ন ছিল আমার মনে আছে, যে এনএসডি থেকে আজকাল অনেক এভিনিউজ খুলে গেছে। একটা বাচ্চা যখন এনএসডি থেকে বেরোয় তখন তার কাছে অনেক স্কোপ থাকে, সে
চাইলে পরে বিদেশে পড়াশোনা করতে যেতে পারে, এটা আরো ফার্দার এডুকেশন, হায়ার স্টাডিজ এর জন্য, তার জন্য স্কলারশিপস আছে। এখন কলকাতায় কিছু কিছু স্কুলে হয়তো হবে, দিল্লিতে, মহারাষ্ট্রে বা আদার স্টেটসে মানে বেশিরভাগ স্কুলে ডান্স অ্যান্ড ড্রামা ইজ এ সাবজেক্ট। তো তুমি অ্যাজ এ টিচার সেখানে জয়েন করতে পারো। এছাড়া নিজের নাট্য দল যারা চালাচ্ছে তারা দিব্যি আছে। দেখো, নাটক করে তুমি তো একথা চিন্তা করতে পারো না যে ফিল্ম স্টারের মতন পয়সা রোজগার করবে। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। যে এখন আমি এটা চিন্তা করতে পারি না যে আমি নাটক করে মার্সিডিজ চলবে, এটা হয় না। নাটক করে মার্সিডিজ চলা যায় বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমি আমি নিজে নাটক করি, আমি একটা মধ্যবিত্ত জীবনযাত্রা আমি অতিবাহিত করছি। সো there are so many scope. আমার সময় তো টিভি ছিল না সেভাবে, এখন তো টিভিতে thousands of channels are there, they all need good actors. সবাই স্পেশালাইজড লোক চায়। এই একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যেটা তুমি উজ্জ্বল তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে হ্যাভ ফেইথ অন ইউ, নিজের উপরে বিশ্বাস রাখো। এই যে নাট্য বিধা, এর তো অনেকগুলো দিক আছে, অ্যাক্টর, ডাইরেক্টর, ডিজাইনার, এবং এখন অনেক ভাগ হয়ে গেছে, লাইট, স্টেজ। তুমি যেটাই করো ইট শুড বি ভেরি স্পেশালাইজড এরিয়া, এবং তোমাকে নিজের যে ক্রাফট, নিজের যে স্কিল, সেখানটায় এতটাই দক্ষ হতে হবে যে তোমার কাছে যে তোমাকে যে যখন কেউ হায়ার করছে, they are hiring you professionally. So you create such things so that you made them bound, তোমাকে বারে বারে ডাকবে তারা। সেটা কখন হয়? যখন তোমার নিজের উপরে তোমার বিশ্বাস থাকে, ইয়েস আই ক্যান ডু দিস। আমি বলি রোজ সকালে ওঠো, আয়নায় নিজেকে দেখো, বলো ইয়েস আই ক্যান ডু দিস, ইয়েস আই ক্যান ডু দিস। ওই একটা পুরনো গল্প আছে, ওই দস্যু রত্নাকর রাম বলতে পারতো না, ওকে বলেছিল তুই মরা বল। তো ও মরা 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 মরা, কখন যে মরার থেকে রাম হয়ে গেল সে নিজেও বুঝল না। সো এই বিধাটাই স্কিল, যেটা বলি না আমরা ক্রাফট, সেই ক্রাফটটা ওটা এরকমই জিনিস, সেটাকে প্র্যাকটিস করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে তোমার কাছে, সেটা ইট বিকামস ভেরি ইজি টু ইউ। তুমি একটা ডায়ালগ দেখেই বুঝতে পারো হাউ টু সে ইট। হ্যাঁ, তুমি একটা ডায়ালগ দেখেই বুঝতে পারো যে এটার উতার চড়াও কি হবে। শুরুতে হয়তো তোমাকে শেখাতে হয়, কিন্তু ইট ইজ এ সেন্স। আমার নিজের আগে আমি ভালো ক্লাসিক্যাল মিউজিক আমি খুব ভালো এনজয় করতাম না, কিন্তু আমার স্ত্রী একজন ক্লাসিক্যাল ডান্সার, সে তার সঙ্গে নানান প্রোগ্রাম দেখতে গিয়ে রবিশঙ্করজি, দিনের পর দিন দেখেছি রবিশঙ্করজি। আর আমরা তো তখন ওই আমাদের বিনে পয়সা দেখতাম সব, সেগুলো কামানিতে বা শ্রীরাম সেন্টারে আমার পয়সা লাগতো না, ওই এনএসডির কার্ড গলায় থাকতো, সে দেখে ঢুকে পড়তাম। তো রবিশঙ্করজি, আমজাদ আলী খান সাহেব, ভীমসেন যোশী, মানে হুজ হু, প্রত্যেককে দিনের পর দিন, বছরের পর, আই ওয়াজ দেয়ার ফর 11 ইয়ার্স। তো বছরের পর বছর তাকে দেখেছি। তিজেন ভাই, বছরের পর বছর তাকে দেখেছি, অবজার্ভ করেছি। সো আমি একটা কথা বলি, অবজার্ভ অ্যান্ড অ্যাবজর্ভ, অ্যান্ড হোয়েন ইট রিকোয়ার্স এক্সেল। এই অবজারভেশন যে পাওয়ারটা, এটা দেখে 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 আমার ক্লাসিক্যাল মিউজিকের প্রতি ধারণা ছিল না, কিন্তু এখন আমি সেটাকে এনজয় করি। যে এবং এবং আমি এমন ভাবে ওটা করতেও পারি যে আমি নিজে মিউজিক শিখিনি কখনো, কিন্তু আমি এমন ভাবে করতে পারি যে পণ্ডিত না হলে বলতে পারবে না, ভাববে যে আমি ওরা সত্যি ক্লাসিক্যাল মিউজিক জানি। হ্যাঁ, তো এটা প্র্যাকটিস করে 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 চলে আসে। যে সেই জন্য একটা আমার একটা একটা কি সিনেমায় একটা অদ্ভুত ডায়ালগ ছিল যে যে চিজ, যেই জিনিসটা, মানে একটা জিনিস 10টা জিনিস 10,000 বার করার চাইতে একটা জিনিস 10,000 বার করো, তাহলে সেটা তোমার মধ্যে গেঁথে যায়। হ্যাঁ, তো অনেকগুলো জিনিস মিলে যখন তুমি করতে থাকো সেটা তখন গোলমাল হতে থাকে। তো আগে একটা করে ধরো,
ফিনিশ ইট, আরেকটা করে ধরো, ফিনিশ ইট। তো ক্রাফট, আমাকে আমি একদিন বলছিলাম বোধহয় যে ক্রাফট এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, স্কিল অ্যান্ড ক্রাফট। এটা যখন তুমি নিজের মধ্যে দিয়ে এমন ভাবে নিজেকে তৈরি করে নাও যে লোকে বুঝতে পারে যে হ্যাঁ একে দিয়ে আমার কাজটা হবে, তখন তোমার কোনো কাজের অভাব হয় না। তখন লোকে তোমাকে ডেকে নিয়ে গিয়ে কাজ দেয়। একটা বিখ্যাত সিনেমার কথা আমার মনে পড়লো, সুপার 30, পারলে সিনেমাটা তোমরা সবাই দেখো। ওখানে একটা ডায়লগ আছে যে अब राजा का बेटा राजा नहीं बनेगा, अब जो हकदार है वही राजा बनेगा। मतलब যে ক্রাফটি, যে যার মানে স্টারের ছেলেরাই স্টার হবে আর কেউ হতে পারবে না তা হয় না। মনোজ বাজপেয়ী, নওয়াজুদ্দিন সিদ্দিকী, ইরফান খান, यश পাল, এরকম হাজারো এক্সাম্পল আছে যারা আজকে গিয়ে বম্বে ইন্ডাস্ট্রিতে খাম্বা গেড়ে দিয়েছে। নাটকের ক্ষেত্রে এরকম বহু বহু আছে যারা নিজের স্কিলের জন্য, নিজের সেই ক্ষমতাটা, ক্রাফট, তারা এত ক্রাফটটাকে ভালোভাবে শিখেছে যে তাদেরকে ডাকতেই হয় ভালো কাজ করার জন্য। সো ইফ ইউ আর ওয়েল এনাফ, তোমার কাজের অভাব হয় না। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকের মানুষের জীবনে থাকে, আপস অ্যান্ড ডাউন সবার লাইফে ঘটে, ঘটবেও। সো ইউ হ্যাভ টু ফেস ইট। আর প্রতিনিয়ত বলো यस आई कैन डू दिस। अगर अमित बनर्जी बोल सकता है हिंदी, अमित बनर्जी बोल सकता है अंग्रेजी, तो कोई भी बोल सकता है। তো আমার মানে শেষে, সবার শেষে বলি এটাই স্বামী অমিতানন্দ সরস্বতীর বাণী। স্যার, কথা বলতে বলতে আমরা চলে এসেছি 1 ঘন্টা 20-25 মিনিটে। আপনার একটা রেপার্টারির বিরাট পর্ব আছে, সেই পর্ব আরেকদিন শুনবো। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের যারা শ্রোতা তাদের কাছে, বিশেষ করে নাট্যনবিশ যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে, আপনি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাট্য শিক্ষা দিয়ে চলেছেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লি তো আছেই, আপনি সিকিমে পড়াচ্ছেন, আপনি মধ্যপ্রদেশ স্কুল অফ ড্রামায় পড়াচ্ছেন, আপনি বোম্বে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। তো এই যে বিভিন্ন জায়গায় আপনি ছাত্রছাত্রীদের সামনাসামনি হচ্ছেন, এরকম আপনার অলক্ষ্যে আরো প্রচুর ছাত্রছাত্রী আছে যারা অমিত ব্যানার্জিকে নকল করছে, অমিত ব্যানার্জিকে অনুসরণ করছে। তারা অমিত ব্যানার্জির কাছে কিছু শুনতে চায়, ইন্সপায়ার হতে চায়। আপনার এই অলক্ষ্যে থাকা আপনার শিষ্য, আপনার ছাত্র ছাত্রীদের, নাট্য শিক্ষার্থীদের আপনি কিছু বলুন। বাপরে, তুমি তোমাকে একেবারে এমন আসনে বসিয়ে দিচ্ছ। হ্যাঁ, মানে আমি এটুকুই বলতে পারি, দেখো আমি একটা ছোট্ট জায়গা থেকে এসেছিলাম, আমি আমার নিজের জীবনের এক্সাম্পলটাই দিতে পারি। আমি একটা আমার বাড়ি, আমার কালিয়াগঞ্জে আমার জন্ম, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, রায়গঞ্জ কালিয়াগঞ্জ মালদা, সবাই শুনে থাকবে সবাই, কালিয়াগঞ্জে আমার জন্ম। সেখান থেকে এসে আমি আমি কোথাও পৌঁছাইনি আজকে। এটা তোমরা আমাকে একটা জায়গায় তুলে ধরেছো, আমার ছাত্ররা আমাকে একটা জায়গায় তুলে ধরেছে। আমার জীবনে এখনো শেখার কোনো শেষ নেই, প্রতিনিয়ত শিখছি। আমি বলি যে আমি এত জায়গায় পড়াতে যে যাই, হ্যাঁ একটা জিনিস আমি আয়ত্ত করেছি, আমার অবজারভেশন পাওয়ারটা খুব সাংঘাতিক। তো আমি যখন পড়াতে যাই, আমি জানি না যে আমি কতটুকু পড়াই, কতটুকু শেখাই, আমি শিখি বেশি। এই যে বাচ্চাগুলো, এদের কাছ থেকে নতুন জিনিস এত আহরণ করতে পারি আমি, যে সেটা আমার পরবর্তীতে কাজে লাগে, সেটাকে আমি নিজের মতন করে তৈরি করে নিই। আমি শুধু একটা কথাই বলবো যে আমি এত জায়গায় পড়াই, হার্ড ওয়ার্ক, এটার কোনো অল্টারনেটিভ নেই। কেউ যদি ভাবে যে এই ফিল্ডে থাকতে হবে, দ্য আর্ট, সেটা পেইন্টিংই হোক, স্কাল্পচারই হোক, সিঙ্গিংই হোক, ডান্সিং হোক, থিয়েটার তো দ্য অ্যামালগামেশন অফ আর্ট। একটা ডান্সারকে শুধু ডান্স জানলেই চলে, একটা সিঙ্গারকে শুধু গান জানলেই চলে, বাট এ থিয়েটার আর্টিস্ট, তাকে নাচ জানতে হয়, গান জানতে হয়, সমস্ত আর্ট গুলোর সম্পর্কে একটা সম্যক ধারণা দরকার হয়। সো এই যে বিধাগুলো আছে, সেই জায়গাটায় নিজেকে কোথাও কোনো ফাঁক রাখা চলবে না। কারণ আজকের ডেটে তুমি যদি একটু খেয়াল করো, এই যে টিভিতে যে প্রোগ্রামগুলো আসে স্যাটারডে সানডেতে, যে কি হয় ওই ইন্ডিয়ান আইডল, তারপরে নাচের প্রোগ্রাম হয়, মানে আমি দেখে অবাক হয়ে যাই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কিভাবে গাইছে,
কিভাবে নাচছে, তার কি বডি ফিটনেস, অদ্ভুত অদ্ভুত লাগে দেখতে। তার মানে কতটা মেহনত তারা করে। সো আই বিলিভ there is no alternative of hard work। একদম একদম মানে যে যে আহ, আমাদের ছোট থেকে কি হয় একটা, আমি আর 2 মিনিট সময় নেব এই হ্যাঁ। কথাটা বলতে, যে হুম, ছোট থেকে কি হয় একটা হিউম্যান হ্যাবিট তৈরি হুম, হয়। আমরা কি করি, একটা বাচ্চা যখন বড় হয়, একটা বাচ্চা তো আর পড়ে শেখে না, বাচ্চাটা শুনে শেখে। তার কানে যাচ্ছে, কি যাচ্ছে, আলে বাবালে চোনালে মোনালে বাবালে তা খাওয়ালে, মানে আরে বাবারে সোনারে মোনারে, পরিষ্কার উচ্চারণটা তার কানে ঢুকছে না, তার কানে ঢুকছে আলে বাবালে সোনালে মোনালে খালি বাবা চোনা মানে কামান বাবালে চোনা। এই যে শুনছে সামহার, এটা ছাড়াও তার যে একটা মানে পারিবারিক দিক আছে, একটা হুম, জিওগ্রাফিক্যাল দিক আছে, সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এই হুম, সবগুলো তার মধ্যে, তার জিনের মধ্যে থাকে। হুম, আর একটা ঈশ্বর দত্ত ক্ষমতা থাকে। দেখবে একজনকে যে প্রথম গলা খোলে মনে হয় না রে বাহ দারুণ তো, আর কাউকে সেটা অভ্যাস করে আনতে হয়। তো আমি বলি ওইটা উপরওয়ালা দিয়ে দিয়েছে, ঠিক। উপরওয়ালা তাকে দিয়ে দিয়েছে। নাও উপরওয়ালা যেটা দিয়ে দিয়েছে ওটাকে আরো ঘষে মেজে ঠিক কর। ও ভেবে নেয় যে উপরওয়ালা তো দিয়েইছে, এটা তো আছেই, না, ঠিক। তার জং লেগে যাবে, থাকবে না। একদম একদম। সো প্রতিনিয়ত একটা ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে তোমার মাইন্ড, বডি অ্যান্ড ইউর ভয়েস, হুম, এইটাকে এমন ভাবে ট্রেন করতে হবে, এমন ভাবে টিউন করতে হবে যে তুমি যা চাইছো তোমার বডি এবং গলা যেন সেটাকে ডেলিভার করতে পারে। দ্যাট ইজ মাই suggestion, my Amranandoji's suggestion to all the aspirant actors। একদম স্যার, একদম শেষ প্রশ্ন। সেটা আচ্ছা, হচ্ছে, এখানে গৌতম আচার্য লিখেছে করালির স্মৃতি, আপনি হাসুলি বাকের উপকথায় করালি চরিত্র করেছেন। আমি ঠিক অন্যভাবে আপনাকে খুব সংক্ষেপে বলতে বলছি, দু এক কথায়, যে এই করালির যে সৃজন ভূমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সেই লাভপুরে আপনি এসেছেন। আহ আহ, লাভপুরে আসার অভিজ্ঞতা, বীরভূম সংস্কৃতি বাহিনী, লাভপুরের মাটি সম্পর্কে আপনার অভিজ্ঞতা, তারপরে স্যার একটা কবিতা আপনাকে শোনাতে হবে যদি আপনার মন হয়, তারপরে আমরা শেষ করব। আমার এই কথা মানে মানে অন দ্য রুফটপ দাঁড়িয়ে চিৎকার করে বলতে কোথাও কোনো দ্বিধা নেই। আমি আমাকে আমার কাজের প্রয়োজনে বহু জায়গায় ঘুরতে হয়। আমি বোধহয় সবচাইতে বেশি শান্তি পেয়েছি আমি বীরভূমে লাভপুরে গিয়ে, সবচাইতে বেশি শান্তি পেয়েছি। যে আমার সেখানকার যে পরিবেশ, তোমরা যে পরিবেশটাকে, আমার খুব ভয় হয় যখন দেখি না এরকম, আমার খুব ভয় হয় যে চারিদিকে এত করাপশন দেখি। তো সেটা বীরভূমে যখন যাই, কোথাও হয় না যে একটা ভালো জিনিস দেখলে মনে হয় সেটাকে আঁকড়ে রাখি। তো তোমাদেরকে আমি দেখেছি, একজনের জন্য আরেকজনের যে ফিলিংস, দলের মধ্যে যে একটা সংঘবদ্ধতা, মানে এবং তোমাদের মধ্যে যে একটা স্বচ্ছতা, যে অনেস্টি, বীরভূম সংস্কৃতি বাহিনীর মধ্যে যে একটা মানে আমরা কিছু করব তার যে একটা আহ, চেষ্টা, তার যে একটা অভ্যাস, প্র্যাকটিস, যাই বলো সেটা, এই জিনিসটা এত সুন্দর, এত ভালো যে আমার হৃদয় মন ছুঁয়ে গেছে। আমার মনে হয় যে আমি যদি একটু রেস্ট করতেও যাই তোমাদের ওখানে যাই। আর ওই পরিবেশ তো খুবই ভালো। আমি তো যখনই গেছি দেখেছি আমার পরিবেশ, মানে আমার এখানে তো এখন দেখি না, আমি আমার মনে আছে রাত্রি দেবতায় আমি থাকতাম, পাখির ঠক ঠক করে আমার ঘুম ভাঙাতো, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। হ্যাঁ, তো মানে আমি আমার বন্ধু বান্ধবদের কাছেও বলি যে ওয়ান্স ইউ মাস্ট গো দেয়ার অ্যান্ড সি হোয়াট দে আর ডুইং। সো তোমাদের এই যে কাজ, এই কাজের পেছনে, এটা আমি সর্ব জনসমক্ষে সবার কাছে এটা বলতে চাই, আমার ক্ষমতা খুব সীমিত, আমি খুব ছোট্ট মানুষ, খুব সীমিত ক্ষমতা। তবে বীরভূম সংস্কৃতি বাহিনীর জন্য আমাকে যা করতে হবে আমি করতে রাজি আছি। কারণ এই একটা দল যাকে দেখলে আমি আনন্দ পাই, যাদের কথা ভাবলে আমি আনন্দ পাই, সেই জন্যই ভয়টা হয়।
যে এই দলটা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এই দলটা এরকমই থাকে, এই স্বচ্ছতা নিয়ে, এই ট্রান্সপারেন্সি নিয়ে, এই অনেস্টির সাথে এই দলটা থাকে। আর এই দলের হেড যে উজ্জ্বল, তুমি তো মুখোপাধ্যায় বলো, ব্যানার্জিকে বন্দ্যোপাধ্যায়, আমি উজ্জ্বল মুখার্জি। তো উজ্জ্বল আমার খুবই স্নেহের পাত্র। এবং তোমার, আমি আমার বুড়ো হচ্ছি তো নামগুলো ভুলে যাই। পার্থ না ওর নাম? ডাক্তার, ডাক্তারের পার্থ। হ্যাঁ, কিছু হলেই সঙ্গে সঙ্গে ওর দোকান থেকে হুট চলে আসলো। গৌতম, হ্যাঁ, ও চলে আসলো। অন্বেষা, তোমার তুর্য, রূপা, এই যে পুরো তোমাদের গ্রুপটা, এরা এত ভালোবাসা দিতে পারে যে এ ভালোবাসা আমি কোথায় রাখবো আমি নিজেও জানি না। আমি, আমার পরিবার, আমি সত্যি কৃতজ্ঞ তোমাদের কাছে যে এত ভালোবাসা তোমরা দাও আমাদেরকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবেই থেকো, এরকমই থাকবো। স্যার, আপনি আশীর্বাদ করবেন, আপনি অভিভাবক হিসাবে আমাদের সঙ্গে থাকবেন সবসময়, এটা আমরা বিশ্বাস করি। আর যদি কোথাও গিয়ে আমাদের পথ চলতে কোথাও হোঁচট খায়, আপনিই ধরে নেবেন। হ্যাঁ, বকা স্যার, লাগাবো। হ্যাঁ, একদম বকা মার সব সব অধিকার আপনার উপর আছে। স্যার, আমরা শেষ করব। সিলসিলার আবৃত্তি সবাই চাইছে, একটা আবৃত্তি দিয়ে কি শেষ হতে পারে? আবৃত্তি দিয়ে আমি, সিলসিলাটা আমার বহুদিন মনে নেই। আপনার খুশি, আপনার খুশি, যেটা যেটা এটা দিয়ে আমি একটা আমরা শেষ নাটক, করবো স্যার। একটা নাটকেরই ডায়ালগ, কবিতা আছে, নাটকের হুম, কবিতা। হুম, আমি সেটাই বলছি, মানে এটা একদম আগে একদম। বলে দিলে আমি প্রিপারেশনটা নিয়ে রাখতাম। পরিমল এনিওয়ে, চট্টোপাধ্যায়, মাধব, সৌম্য, শুভ্র দাস এরাও আপনার আবৃত্তি শুনতে চাইছে, এটা দিয়ে শেষ হোক স্যার। ওকে ওকে একদম। ওকে। অগ্নিগর্ভ লেনা নাটকটার নাম। তাতে একজন শ্রমিককে শুট করার আগে মঞ্চে দাঁড় করানো হয়েছে এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি শেষ কি বলতে চাও। তখন সে একটা কবিতা বলে, নাটকেরই কবিতা। বলে যে আমি ছিলাম কুকুরের মতো, মাথা নিচু করে বাঁচতাম, দুটো রুটি পেলে লেজটি নাড়িয়ে ঘেউ ঘেউ করে বলতাম হুজুর সেলাম, তোমায় সেলাম। বুটের লাথিতে শির দাঁড়া যেত বেঁকে, মুখ দিয়ে রক্ত ঝরতো, সোনার খনিতে সোনার রক্ত, যদিও রংটা লাল, তবুও বলতাম হুজুর সেলাম, তোমায় সেলাম। আর আজ সেই আমি চলেছি সূর্য স্নাত মানবের মতো, চোখে আমার মার্কসের আলো, কণ্ঠে আছে লেনিনের গান, বুকে আমার অসহ্য জ্বালা, দারুণ ক্রোধে ফেটে পড়তে পারি আগ্নেয়গিরির মতো, কিংবা ভলগার বন্যার মতো ভাসাতে পারি সব কিছু। কারণ কারণ আমি যে দেখেছি প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি ঘরে ঘরে ক্ষুধিত শিশুর কান্না, গমের খেতে সোনালি গম পায় না ভাগ জন্মদাতা, তেলের খনির সব তেলেতেই জ্বলছে আলো ওদের ঘরে, আমার ঘামে বড়লোক হয়ে আমাকেই দাও ঘাসের বোঝা। যখন দেখি, যখন শুনি, বুকের ভেতরটা অসহ্য জ্বালায় ফেটে বেরিয়ে আসতে চায়, চোখের কোণে অগ্নিবাণে জ্বালাতে চাই মহাগুন। জন্ম নেবে একটা লেনিন, হাজার লেনিন, আমি লেনিন, তুমি লেনিন, লেনিন বিশ্বময়, সর্বহারার বুকের জ্বালায় লেনিন জন্ম নেয়। অসাধারণ স্যার। এরপর আর হঠাৎ কিছুই করে বলা যায় না, আর আমার কণ্ঠ যাই না এরপর। নির্মল হাজরা, ভাষা ভিত্তিক একটি করে এনএসডি তৈরি হোক, এরকম একটা দাবি রেখেছে, আপনার মতামত চেয়েছে। আমরা চাই এটা গভর্নমেন্টের একটা পলিসি, এটা গভর্নমেন্টের একটা পলিসি। অলরেডি 4টে জায়গায় খুলে গেছে, সিকিম, ত্রিপুরা, ব্যাঙ্গালোর, আর আরেকটা কোথায়, হ্যাঁ, বেনারস। হ্যাঁ, তো এটা গভর্নমেন্টের একটা পলিসি আছে যে আমাদের যতগুলো স্টেট আছে, আগামী দিনে এটা হবে, যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটে সেই স্টেটের মানে রিজনাল ন্যাশনাল স্কুল অফ ড্রামা সেখানটায় হবে। এবং তারপরে কেউ যদি তার উপরে হায়ার স্টাডি করতে যায়, সেই রিজনাল সেন্টার থেকে তাকে দিল্লিতে মেইন সেন্টারে যেতে হবে 2 বছরের জন্য। মানে এটা তখন হয়ে যাবে 5 বছরের মতন কোর্স হয়ে যাবে।
মানে 3 বছর রিজনাল কোর্স হবে, আবার স্পেশালাইজড এরিয়া আরো 2 বছর সে দিল্লির দিকে এটা গভর্নমেন্ট পলিসি একটা। তো কবে কিভাবে এক্সিকিউট হবে সেটা তো আর আমি বলতে পারবো না। তবে আর যারা প্রত্যেকেই শুনলেন তাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। বীরভূম সংস্কৃতি বাহিনীর প্রত্যেকটা সদস্যকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। যারা বড় আমার চাইতে তাদেরকে আমার শ্রদ্ধা, প্রণাম। আর যারা প্রত্যেকে এই প্রোগ্রামটা শুনলেন, আমি আমি কতখানি কি বলতে পারলাম আমি নিজেও জানি না। এটা বড়, আমি বোধহয় প্রথম এটা উজ্জ্বলের অনুরোধ ফেলতে না পেরে অনেক জায়গার থেকে অনেক অফার আসে। ইভেন আমি এই অনলাইন ক্লাসও করাতে ভয় পাই খুব, যে মানে আমি ঠিক বুঝে, মানে আই এম নট এ গেজেট ফেক, মানে এই গেজেট সম্পর্কে আমার ছেলে ছিল, এগুলো সব ঠিকঠাক করে দিয়েছে। তো আমি একেবারেই বুঝতে পারি না যে কিভাবে কি হবে। মানে এই থিয়েটারটা তো সামনাসামনি একটা হিউম্যান ইন্টারাকশনের ব্যাপার। তো ছবি দেখছি, ছবির মাধ্যমে সব চলছে, এটা আমার কাছে একটু কেমন কেমন যেন লাগে। মানে আই এম নট হ্যাবিচুয়েটেড। তো আমার সামনে বসে পড়ানো আর টিভির মাধ্যমে বা কম্পিউটারের মোবাইলের মাধ্যমে পড়ানো আমার বুঝে উঠতে পারি না ব্যাপারটা। তো আমি কোথাও এই জন্য বহু জায়গার থেকে অফার আসে কিছু কিন্তু ওই যে বললাম, কিছু কিছু লোক থাকে জীবনে যাদের অনুরোধ আমি মরে গেলেও ফেলতে পারবো না। উজ্জ্বল তাদের মধ্যে একজন। আমি তোমাদের সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকে। একদম স্যার, আপনি আমাদের প্রণাম নেবেন, এবং আপনি যে এতক্ষণ আমাদের সঙ্গ দিলেন এটা আমাদের কাছে সৌভাগ্যের, এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর কাছে এটা একটা বড় প্রাপ্তি হয়ে থাকলো যে অমিত বন্দ্যোপাধ্যায় এই প্রথম অনলাইনে এলেন বীরভূম সংস্কৃতি বাহিনীর কাছে। আর এই ক্ষেত্রে আমি, হ্যাঁ স্যার, আমার আমার অ্যাকচুয়ালি না, আমি একটুখানি আমি শেখি মানে এই ব্যাপারটা আমি জানি সেটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি, আমাদের কাছে বড় প্রাপ্তি হয়ে থাকলো স্যার। আর এই ক্ষেত্রে স্যার উমা ম্যাডামকে আমাদের ধন্যবাদ দিতেই হয়, তিনি এক্ষেত্রে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমার স্বীকার করতে রীতি, এতটুকু লজ্জা নেই যে সে যে উমা না থাকলে প্রোগ্রামটা হতো না। এটা উমার ফোর্সে এই ব্যাপারটা হয়েছে, এবং তোমার চালাকিও আমি জানি। তুমি আগে উমার সঙ্গে ষড়যন্ত্র করেছো, তারপরে আমাকে এরকম করেছো। আর রিত না হলে ল্যাপটপ ট্যাপটপ আমি রীতের প্রসঙ্গ আসছিলাম, রীতকেও আমাদের ধন্যবাদ। আর আমাদের আপ্যায়ন থেকে গেল, আমরা অপেক্ষায় থাকলাম স্যার আবার মুখোমুখি, এবার আর স্ক্রিনে নয়, সরাসরি আপনার কাছে বসতে পারবো। ভালো দিন আসুক, আবার আমাদের পারস্পরিক সম্পর্কের দিন আসুক। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সকলকে ধন্যবাদ, নমস্কার। আর একটা ছোট্ট কথা, এই যে এখন যে প্যানাডেমিক চলছে না, এই প্যানাডেমিকে অনেকে আতঙ্কিত হয়ে আছে। এর থেকে অনেক বড় বড় প্রবলেম এসছে পৃথিবীতে, হ্যাঁ, আবার সেগুলো মিটেও গেছে। থিয়েটার মরবে না, থিয়েটার জিন্দাবাদ, থিয়েটার থাকবে। থিয়েটার ইজ থিয়েটার। থিয়েটারটা যেমন চলছে, এখন একটু হয়তো বন্ধ হয়ে আছে মানে এই অসুবিধার জন্য, তো সেটা বন্ধ থাকাটাই ঠিক। এই ডিস্টেন্স মেনটেন করে সাবধানতা অবলম্বন করাটাই ঠিক। সবাই যতখানি সম্ভব ঘরে থাকা, সেটাই ঠিক। তো এটাও ঠিক হয়ে যাবে, বেশি সময় লাগবে না, আবার থিয়েটার হবে। এর থিয়েটার কখনো বন্ধ হবে না, এ প্রিমিটিভ এজ থেকে চলছে। আর যতদিন এই পৃথিবীতে মানুষ থাকবে, থিয়েটারও থাকবে। সকলে ভালো থাকুন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার। কি করতে হয়?